বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গল্প পাঠ করতে চলেছি সৈয়দ মুস্তফা সিরাজের লেখা গল্প পঙ্কগড়ের কঙ্কাল। কর্নেল নীলাদ্রি সরকার খুব মন দিয়ে কি একটা বই পড়ছিলেন। ছেঁড়াখোড়া মলাট, পোকাই কাটা হলদে পাতা, নিশ্চয়ই কোনো পুরানো দুষ্প্রাপ্য বই। কিন্তু শেষ মার্চের এই সুন্দর সকালবেলাটা গম্ভীর মুখে বই পড়ে নষ্ট করার মানে হয়? দাঁতে কামড়ানো চুরুট কখন নিভে গেছে এবং সাদা দাড়িতে ছাইয়ের টুকরো আটকে আছে। একটু কেশে ওর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম। ধ্যান ভাঙল না। আমার উল্টো দিকে সোফায় বসে প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই ফুসফুস করছিলেন। এক টিপ নস্যি নাকে গুজে আনমনে বললেন, যাই গিয়া। এতক্ষণে কর্নেল বই বন্ধ করে বলে উঠলেন, হালদার মশাই কি প্রেতাত্মায় বিশ্বাস করেন? হালদার মশাইয়ের দুই চোখ গুলি গুলি হয়ে উঠল। জোরে মাথা নেড়ে বললেন, না, কেন? কর্নেল আমার দিকে তাকালেন। জয়ন্ত, তুমি? না। কর্নেল নিভে যাওয়া চুরুটটি এবার জেলে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, সমস্যা হলো আমাকেও কেউ এই প্রশ্ন করলে আমিও সোজা নাই বলে দিতাম। কিন্তু অসংখ্য মানুষ প্রেতাত্মায় বিশ্বাস করে। তাদের সংখ্যাই পৃথিবীতে বেশি। কাজেই তারা এই বিশ্বাসের বশে এমন সাংঘাতিক সাংঘাতিক সব কাণ্ড করে বসে, কহতব্য নয়। হালদার মশাই উত্তেজিতভাবে বললেন, ক্যাডা কি করল? কর্নেল হাসলেন। করল নাই, করেছিল। ভেবে দেখুন হালদার মশাই, 108টা নরবলি। কন কি? পুলিশ তারে ধরে নাই। পুলিশ এ রহস্য ভেদ করতে পারেনি। যিনি পেরেছিলেন তিনি এই বইটা লিখে গেছেন। কর্নেল বইটার পাতা খুলে দেখালেন, তান্ত্রিক আদিনাথের জীবন এবং সাধনা। নামটা আমার পছন্দ। লেখকের নাম হরনাথ শাস্ত্রী। প্রায় 90 বছর আগে লেখা এবং ছাপা বই। আদিনাথ ছিলেন হরনাথের জ্যাঠামশাই। বললাম, ওই তান্ত্রিক ভদ্রলোক 108টা নরবলি দিয়েছিলেন? তাই তো লিখেছেন হরনাথ। তান্ত্রিক ভদ্রলোকের বিশ্বাস ছিল ওই 108টা প্রেতাত্মা তার চেলা হবে। তবে শেষ রক্ষা হয়নি। একদিন ভোরবেলা স্বয়ং তান্ত্রিককেই মন্দিরের কড়িকাঠের কাছে পড়ে থাকতে দেখা গিয়েছিল। মুন্ডহীন ধর, রক্তে রক্তে ছয়লাভ, নিজেই বলি হয়ে গেলেন। হালদার মশাইয়ের গোফের ডগা তিত্তির করে কাঁপছিল। বললেন, মুন্ডু গেল কই? কর্নেল হেলান দিয়ে চোখ বুজে বললেন, মুন্ডু পাওয়া যায়নি। অগত্যা ধরটা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। হরনাথ লিখেছেন, 1.5 মণ ঘি আর 8 মণ কাঠের আগুনেও তান্ত্রিকের ধর একটুকু পড়েনি। শেষে লোক জানাজানি এবং পুলিশের ভয়ে মুন্ডু কাটা ধরে পাথর বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, পরদিন ধরটা জলে ভেসে ওঠে। নদীতে স্রোত ছিল, অথচ ধরটা দিব্যি স্থির ভাসছে। বললাম, হরনাথবাবু দেখেছিলেন এইসব ঘটনা? তখন ওর বয়স মাত্র 15 বছর, কাজেই স্মৃতি থেকে লেখা। কিন্তু তারপর উনি যা লিখেছেন তা আরও অদ্ভুত। বছর 20 পরে হরনাথবাবু নাকি স্বপ্নে তান্ত্রিক জ্যাঠামশাইকে দেখতে পান। তান্ত্রিক ভদ্রলোক ভাইপোকে বলেন, কেউ যদি আমার মুন্ডুটা ধরের সঙ্গে জোড়া দেয়, আমি আবার সশরীরে ফিরে আসব। ততদিনে দুটোই তো কঙ্কাল, নিচক হাড় আর খুলি। হালদার মশাই সাই দিয়ে বলেন, স্কেলিটন অ্যান্ড স্কাল। কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসলেন। কিন্তু খুলি কোথায় পোতা আছে হরনাথ জানতেন না, কেউই জানত না। উনি
কবন্ধ মরাটা এনে সিন্ধুকে রেখে দিয়েছিলেন। তারপর খুলির খোঁজে হন্যে হচ্ছিলেন। হঠাৎ আবার একদিন আদিনাথ স্বপ্নে দেখা দিয়ে একটা মজার ধাঁধা বললেন। ওতেও নাকি খুলির সূত্র লুকানো আছে। 8 ঘাট বাঁধা 12-15 চাঁদ, বুড়ো শিবের শুলে আমার মাথা ছুলে, অং হিং ক্রিং ফট, কে ছাড়াবে জট। অবাক হয়ে বললুম, আপনার মুখস্থ হয়ে গেছে দেখছি। কর্নেল হাসলেন। সহজে মুখস্থ হবে বলেই তো আগের দিনের লোকেরা ছড়া বাঁধত। মাস্টারমশাইরা অনেক ফর্মুলা ছড়ার আকারে ছাত্রদের শেখাতেন। হালদার মশাই উৎসাহে মাথা নেড়ে বললেন, একখান শিখছিলাম। ইফ যদি ইজ হয়, বাট কিন্তু নট নয়। গোয়েন্দা ভদ্রলোক আরও কিছু বলতে যাচ্ছিলেন। ওকে ইশারায় থামিয়ে দিয়ে বললাম, তা এই উদ্ভট বই নিয়ে মাথা ঘামানোর কারণ কি কর্নেল? কর্নেল গম্ভীর হয়ে দাড়ি ছাই ঝাড়লেন। তারপর অভ্যাস মতো চওড়াটাকে হাত বুলিয়ে বললেন, হরনাথ এই ধাঁধার জট ছাড়াতে পারেনি, ওর বংশধররাও পারেনি। কিন্তু সম্প্রতি যা সব ঘটেছে তা থেকে এলাকার লোকদের বিশ্বাস জন্মেছে তান্ত্রিক আদিনাথের সশরীরে পুনরুদ্ভব ঘটেছে। প্রথমত, সিন্ধুকের কঙ্কালটা কে বা কারা চুরি করেছে। দ্বিতীয়ত, দেবী চণ্ডিকার পোড়ো মন্দিরের সামনে পরপর 2টো নরবলি দেওয়া হয়েছে। তৃতীয়ত, রামুধোপা সন্ধ্যার মুখে ঝিল থেকে কাপড়ের বোসকা গাধার পিঠে চাপিয়ে বাড়ি ফিরছিল। সবে চাঁদের আলো ফুটেছে। একটা কঙ্কাল ওর সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেন, আমি সেই আদিনাথ। রামু গো গো করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। হালদার মশাই বলে উঠলেন, তারপর রামু এখন পাগল হয়ে গেছে, কী সব অদ্ভুত কথাবার্তা বলছে। অবশ্য মাঝে মাঝে ওর আচরণ কিছুক্ষণ সুস্থ মানুষের মতো। কর্নেল বইটা ড্রয়ারে ঢুকিয়ে বললেন, গাধাটাও পাগল হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, ধরা দেয় না। হালদার মশাই বললেন, বাট হোয়ার ইজ দ্যাট প্লেস কর্নেল স্যার? কঙ্কগড়। আপনি কি যেতে চান সেখানে? না, এমনি জিগাই। গোয়েন্দা ভদ্রলোক কাচুমাচু মুখে হাসলেন। কিন্তু কঙ্কগড় নামটা চেনা চেনা লাগছে। কঙ্কগড়। কর্নেল বললেন, কঙ্কগড় বর্ধমান বিহার সীমান্তে। দুর্গাপুর থেকেও যাওয়া যায়। হালদার মশাই ব্যস্তভাবে একটি নস্যি নিলেন। ছড়াটা কি কইলেন যেন কর্নেল স্যার? কর্নেল আমার দিকে একবার তাকিয়ে এক টুকরো কাগজে ছড়াটা লিখে ওকে দিলেন। মুখে দুষ্টু দুষ্টু হাসি। হালদার মশাই ছড়াটা মুখস্থ করার চেষ্টায় ছিলেন। আমাদের চোখে চোখে কৌতুক লক্ষ্য করলেন না। ষষ্ঠীচরণ আর এক প্রস্তুত কফি আনল। কফির পেয়ালা তুলে বললাম, হালদার মশাই, বোঝা যাচ্ছে এই রহস্যের কেস কর্নেল নিজের হাতে নিয়েছেন। আপনি বরং ওর অ্যাসিস্ট্যান্ট হতে পারেন। হালদার মশাই বাড়তি দুধ মেশানো ওর স্পেশাল কফিতে চুমুক দিয়ে খিখি করে হেসে উঠলেন। ওর এই হাসিটি একেবারে শিশুসুলভ। কে বলে উনি একসময় দুধে পুলিশ ইন্সপেক্টর ছিলেন এবং ওর দাপটে যত দাগি অপরাধী ভয়ে তটস্থ হয়ে থাকত। চাকরি থেকে অবসর নিয়ে ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। মাঝে মাঝে কর্নেলের কাছে আড্ডা দিতে, আবার কখনো কখনো কেস পেলে ওর ভাষায় কর্নেল স্যারের লগে কনসাল্ট করতেও আসেন। বললাম, হাসছেন কেন হালদার মশাই? হালদার মশাই আরও হেসে বললেন, কর্নেল স্যার কইলেন গাধাটা পাগল হইয়া গেছে। গাধা, হে 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 হে, গাধা ইস গাধা, অ্যাস, দুধখানা অ্যাস। এই সময় ডোরবেল বাজল। কর্নেল মুচকি হেসে বললেন, সম্ভবত 2 খান এস এলেন। না, অ্যাস নয়, শশীনাথ শাস্ত্রী। বললাম, নাম শুনে মনে হচ্ছে
জজমেনে বামুন, পাণ্ডা পুরুত ঠাকুর সম্ভবত, নাকি সংস্কৃতের পণ্ডিত মশাই। কিন্তু ষষ্ঠীচরণ যাকে নিয়ে এলো তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার বয়সী একজন যুবক, স্মার্ট ঝকঝকে চেহারা, পরনে জিন্স, ব্যাগি শার্ট, কাঁধে ঝোলানো কিটব্যাগ। কর্নেলকেও একটু অবাক দেখাচ্ছিলেন। বললেন, এসো দীপু, তোমার বাবা এলেন না যে? যুবকটি বসে কবজি তুলে ঘড়ি দেখে নিয়ে বলল, মর্নিংয়ে হঠাৎ ট্রাঙ্ক কল এলো, একটা মিসহ্যাপ হয়েছে বাড়িতে। বাবা আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলে চলে গেলেন। 9:05 একটা ট্রেন আছে। কি মিসহ্যাপ? আর কি, একটা ডেড বডি। ভজুয়া নামে আমাদের একজন কাজের লোক ছিল, মন্দিরের সামনে তার বডি পাওয়া গেছে আজ ভোরে। একই অবস্থা। হালদার মশাই নড়ে বসেছিলেন। ফ্যাসফ্যাসে গলায় বললেন, নারা বলি। কর্নেল নির্বিকার মুখে বললেন, তোমার সঙ্গে এদের আলাপ করিয়ে দিই দীপু। হালদার মশাই, এর নাম দীপক ভট্টাচার্য। হরনাথবাবুর কথা আপনাদের বলেছি, তার পৈত্র দীপু। ইনি প্রাইভেট ডিটেকটিভ কে হালদার আর জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার। দীপক আমাদের নমস্কার করল, তারপর হালদার মশাইকে বলল, আপনি প্রাইভেট ডিটেকটিভ? হালদার মশাই খুশি খুশি মুখে বললেন, ইয়াস। কর্নেল বললেন, দীপু, বরং এক কাজ করো, তুমি হালদার মশাইকে সঙ্গে নিয়ে যাও, আমি যথাসময়ে পৌঁছাবো। দীপক বলল, দুপুর 12:30টায় একটা ট্রেন আছে, বাবা আমাকে সঙ্গে নিয়ে যেতে বলেছে। চিন্তার কিছু নেই, আমি যাবক্ষণ। আর শোনো, আমার থাকার ব্যবস্থা তোমাদের করতে হবে না। সে কি, বাবা আমাকে? না, আমি সরাসরি তোমাদের ওখানে উঠলে আমার কাজের অসুবিধা হবে। তুমি বরং হালদার মশাইকে সঙ্গে নিয়ে যাও, তবে উনি যে প্রাইভেট ডিটেকটিভ এটা যেন কাউকে বলো না। হালদার মশাই সহাস্যে বললেন, আমারে মামা কইবেন? কর্নেল অট্টহাসি হাসলেন। দীপুরা রাড়ের ঘটি, ওর মামা পূর্ববঙ্গীয় ভাষায় কথা বললে লোকের সন্দেহ হবে। আপনি তো দিব্যি স্ট্যান্ডার্ড বাংলায় কথা বলতে পারেন। তা পারি, তবে হালদার মশাই আর অ্যাক্টিভ নস্যি নিলেন। বললাম, আসলে উত্তেজনার সময় হালদার মশাইয়ের মাতৃভাষা এসে যায়। কর্নেল বললেন, তা যাই বলো জয়ন্ত, পূর্ববঙ্গীয় ভাষার ওজন আছে। উত্তেজনাকে যথাযথভাবে প্রকাশ করতে স্ট্যান্ডার্ড বাংলা একেবারে অচল। তাই দেখো না, উত্তেজনার সময় যারা পূর্ববঙ্গীয় ভাষা জানে না তারা হিন্দি বা ইংরেজি বলেন। হালদার মশাই সটান উঠে দাঁড়ালেন। ইউ আর 100% কারেক্ট কর্নেল স্যার, বলে পকেট থেকে নেম কার্ড বের করে দীপককে দিলেন। আমি হাওড়া স্টেশনে এনকোয়ারির সামনে ওয়েট করব, চিন্তা করবেন না। গোয়েন্দা ভদ্রলোক পা বাড়িয়েছেন। কর্নেল বললেন, একটা কথা হালদার মশাই, আপনার একটা ছদ্মনাম দরকার। হ্যাঁ, বলে হালদার মশাই সবেগে বেরিয়ে গেলেন। ষষ্ঠীচরণ দীপকের জন্য কফি আর স্ন্যাক্স দিয়ে গেল। কর্নেল বললেন, ভজুয়ার বয়স কতদিন তোমাদের বাড়িতে ছিল? দীপক বলল, বয়স 50-এর কাছাকাছি হবে। ওরা পুরুষানুক্রমে আমাদের ফ্যামিলিতে ছিল। জমিদার ফ্যামিলিতে যেমন হয়, একগাদা লোকজন থাকে। অবশ্য এখন আর নেই। ভজুয়া কিন্তু দুর্দান্ত সাহসী লোক ছিল। ভূত প্রেতের গল্প বলতো বটে, কিন্তু বিশ্বাস করতো বলে মনে হয় না। আমার ছেলেবেলায় ওর বউ মারা যায়, কিন্তু ও আর বিয়ে করেনি। আমার অবাক লাগছে, ওর মতো সাহসী আর বলবান লোককে কি করে বলি দিতে পারল। তুমি কি প্রেতাত্মায় বিশ্বাস করো? না, ওসব স্রেফ গুলতাপ্পি। ঠাকুরদা কি সব বোগাস গল্প ফেঁদে গেছেন, আমি একটুকু বিশ্বাস করি না।
বাবাও বিশ্বাস করতেন না। কিন্তু হঠাৎ দুটো নরবলির ঘটনা। তারপর পাতাল ঘর থেকে সিন্ধুকের তালা ভেঙে কে কঙ্কাল সরালো, তাই বাবার মাথা খারাপ হয়ে গেল। কর্নেল, পাতাল ঘরের কথা আমি ঠাকুমার কাছে শুনেছিলাম, কিন্তু সিন্ধুকে যে কঙ্কাল আছে তা আমি জানতাম না। নরবলির ঘটনার পর এক রাতে বাবা আমাকে আর ভজুয়াকে ডেকে চুপি চুপি পাতাল ঘরে ঢুকলেন। পাতাল ঘরের দরজায় তালা কিন্তু ভাঙা ছিল না। গতকাল সন্ধ্যায় বাবা আপনার কাছে সব কথা খুলে বলেননি, হয়তো কঙ্কঘরে গেলে বলবেন ভেবেছিলেন। দীপক চাপা গলায় বলল, সিন্ধুকের ভিতর কঙ্কাল সত্যি ছিল কি? আমার বিশ্বাস হয় না। অতকালের পুরনো কঙ্কাল আস্ত থাকার কথা নয়, অথচ সিন্ধুকে এক টুকরো হাড়ও পড়ে নেই। ভজুয়াকে কেউ ওভাবে খুন করবে কেন? তোমার কি ধারণা? দীপক একটু চুপ করে থাকার পর বলল, সম্ভবত ভজুয়া কিছু জানত। তার মানে শচীনদা আর জগাইকে কে বা কারা ওভাবে খুন করেছে সে জানতে পেরেছিল। কারণ জগাই খুন হওয়ার পর ভজুয়া আমাকে বলেছিল, খামোকা একজন সাধু সন্ন্যাসী মানুষের বদনাম রটাচ্ছে লোকে, আর আত্মা স্বর্গে বাস করছেন ভগবানের কাছে। ভজুয়া বলেছিল শিগগিরই সে এর বিহিত করবে। ভজুয়া বলেছিল? হ্যাঁ। ঠাকুর জ্যাঠামশাই সম্পর্কে ভজুয়ার খুব শ্রদ্ধা ছিল। তার ঠাকুরদার বাবা নাকি ওর সেবা করত। দীপক হঠাৎ একটু নড়ে বসল। মনে পড়ে গেল, গত মাসে দোতলা থেকে অনেক রাতে আমি ঝিলের ধারে জঙ্গলের ভিতর আলো দেখেছিলাম। ছেলেবেলা থেকে আমি তো আসানসোলে পড়াশোনা করেছি, কক্ষঘরে সবসময় থাকিনি, কঙ্কঘরে সবসময় থাকিনি। তো সকালে মাকে কথাটা বললাম। মা বললেন, ওই জঙ্গলে আলো নতুন কিছু নয়, মাও নাকি অনেকবার দেখেছে। আমি কিন্তু এতকাল পরে ওই একবারই। বললাম, কিসের আলো? মানে টর্চ না হারিকেন? না, মশালের আলো বলে মনে হয়েছিল। কর্নেল হেসে বলল, প্রেতাত্মারা টর্চ বা হারিকেন জ্বালে না জয়ন্ত। দীপক বলল, আপনি কি ভূত পেতে বিশ্বাস করেন? প্রকৃতিতে রহস্যের শেষ নেই দীপু। দীপক যেন একটু বিরক্ত হয়ে উঠলেন। বলল, আমি চলি তাহলে। আচ্ছা এসো। দীপক বেরিয়ে গেলে বললাম, কঙ্কঘরে সাংঘাতিক ভূতটা আপনাকে পেয়ে বসেছে মনে হচ্ছে। ভূত বা প্রেতাত্মার সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক? কর্নেল গম্ভীর মুখে বললেন, আছে। প্রকৃতি চির আদিম, ভূত প্রেত আদিম শক্তি ডার্লিং। কঙ্কঘরে আমরা উঠেছিলাম সরকারি ডাকবাংলোয়। বাংলোটি পুরানো ব্রিটিশ আমলের তৈরি, গড়নে বিলিতি ধাঁচ, কিন্তু অযত্নের ছাপ আষ্টে পৃষ্ঠে লেগে আছে। লনের ফুলবাগান আর চারপাশে দেশি বিদেশি গাছপালা একেবারে জঙ্গলে হয়ে গেছে। চৌকিদার রঘুলাল দুঃখ করে বলছিল, নতুন সার্কিট হাউস হওয়ার পর সরকারি কর্তারা এলে এখানেই ওঠেন। সেখানে জায়গা না পেলে তবে কদাচিৎ কেউ এখানে জোটেন। আসলে বসতি থেকে বেশ খানিকটা দূরে বলেই এই দুরবস্থা। তবে নিচে এই বিশাল ঝিল এবং পাশে জঙ্গলের শুরু। তার ওধারে একটা নদী আছে। তার মানে একসময় ঝিলটি নদীর অববাহিকার একটা স্বাভাবিক জলা ছিল। ইদানিং অনেকে একে লেক বলতে শুরু করেছে। খনি অঞ্চলে শিল্পনগরী থেকে দল বেঁধে অনেকে পিকনিক করতে আসে। রঘুলাল বলছিল, নরবলির পর পিকনিক বন্ধ হয়ে গেছে। সন্ধ্যার অনেক আগে এদিকটা জনহীন হয়ে পড়ে। রঘুলালও সূর্যাস্তের আগে বাড়ি চলে যায়। তবে কর্নেল স্যার যখন এসেছেন তখন রাত্রিটা এখানে কাটাতে তার ভয় নেই। এই সাহেবকে সে ভালোই চেনে। এর আগে কতবার উনি এখানে এসেছেন। আমরা পৌঁছেছিলাম বিকেল 4টে নাগাদ।
আমাকে বিশ্রাম করতে বলে কর্নেল একা বেরিয়েছিলেন। বাংলোর বারান্দা থেকে লক্ষ্য করছিলাম উনি বাইনোকুলারে পাখিটাকে দেখতে দেখতে জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। রঘুলাল একটা থামে হেলান দিয়ে বসে বসে কঙ্কগড়ের গল্প করছিলেন। তান্ত্রিক আদিনাথের অলৌকিক কার্যকলাপের কথাও বলছিল। আদিনাথের কঙ্কালের ধর ও মুন্ডের কাহিনীও তার জানা। ধর ও মুন্ডু জোড়া লাগালে তান্ত্রিক আদিনাথ যে সশরীরে আবার আবির্ভূত হবেন এটা সেও বিশ্বাস করে, এবং তবে ধারণা এই কাজটা কেউ করতে পেরেছে এতদিনে, তাই তান্ত্রিক বাবা নিজের কাজে নেমে পড়েছেন। বললাম, কিন্তু তান্ত্রিক বাবা তো শুনেছি 108টা নরবলি দিয়ে সিদ্ধি লাভ করেছিলেন, আবার কেন উনি নরবলি দেবেন? রঘুনাথ বাংলা বলতে পারে, বাঙালির মতোই মাথা নেড়ে বলল, না স্যার, 108টা নরবলির আগে উনি নিজেই বলি হয়েছিলেন। শুনেছি 3টে নরবলি বাকি ছিল, এতদিনে হয়ে গেল। এই লোক 3টেকে তুমি চিনতে? চিনব না কেন স্যার? প্রথমে বলি হলেন শচীনবাবু, উনি ম্যাজিক দেখাতেন। ম্যাজিশিয়ান ছিলেন? আজ্ঞে হ্যাঁ, এ দেশ ও দেশ ঘুরে ম্যাজিক দেখিয়ে বেড়াতেন। তো তারপর গেল জগাই। জগাই শ্মশানে মরা পোড়াত। শেষে গেল ভজুয়া, জমিদার বাড়ির কাজের লোক। জমিদারি আমাদের ছোটবেলায় উঠে গেছে, তাহলেও জমিদার বাড়ি নামটা টিকে আছে। তবে দেখলে বোঝা যায় কি অবস্থা ছিল। কিন্তু ব্যাপারটা বুঝুন, তান্ত্রিক বাবা ছিলেন ওই জমিদার বাড়ির লোক। শুনেছি বিষয় সম্পত্তি ছেড়ে জপ তপ নিয়েই পড়ে থাকতেন। এরপর রঘুলাল রামু ধোপা আর তার গাধার গল্পে চলে এলো। একঘেয়ে উদ্ভট গল্প শোনার চেয়ে ঝিলের ধারে কিছুক্ষণ বেড়ানো ভালো। লনে নামলে রঘুলাল চাপা গলায় সাবধান করে দিল, আধার হওয়ার আগেই চলে আসবেন স্যার। কর্নেল স্যারের কথা আলাদা, উনি মিলিটারির লোক। গেট পেরিয়ে ধাপবন্দি পাথরের সিঁড়ি, ফাটলে ঝোপ আর আগাছা গজিয়ে আছে। নিচের রাস্তা এবড়ো খেবড়ো। রাস্তাটা এসেছে বাঁ দিক থেকে এবং শেষ হয়েছে ডান দিকে। ডান দিকে ছোট বড় নানা গড়নের পাথর এবং ঝোপঝাড় গাছপালা। সামনে এক ফালি পায়ে চলা পথ নেমে গেছে ঝিলের ধারে। সেখানে গিয়ে দেখি একটা ভাঙাচোরা পাথুরে ঘাট। ঝিলের জলটা স্বচ্ছ, সূর্য পেছনে গাছপালার আড়ালে নেমে গেছে, তাই ঝিলে ছায়া পড়েছে। সামনে দূরে ধূসর কুয়াশা। একটা পানকৌড়ি আপন মনে ডুব সাঁতার খেলছে। একটু দূরে থামের আড়ালে কোথাও জল পিপির ডাক শোনা গেল, পি পি পি। ঘাটের মাথায় বসেছিলাম। কর্নেলের সংসর্গে মাথার ভেতর হয়তো প্রকৃতিপ্রেম ঢুকে গেছে। দিন শেষের এই ধূসর সময়টা সত্যি অনুভব করার মতো। জল মাকড়সার অবিশ্বাস্য গতিতে ছোটাছুটি, জলজ ফুলের উপর টুকটুকে প্রজাপতি ও গাংফড়িংয়ের ওড়াউড়ি, পাখপাখালির ডাক, সব মিলিয়ে জীবজগতের একটা আশ্চর্য স্পন্দন। হঠাৎ পাশে খুট করে একটা শব্দ হলো। চমকে উঠে দেখি এক টুকরো ঢিল সদ্য গড়িয়ে পড়েছে। বুকটা ধড়াস করে উঠল। ঝটপট উঠে দাঁড়িয়ে চারপাশে তন্ন তন্ন করে খুঁজলাম, কাউকেই দেখতে পেলাম না। ঢিলটার দিকে তাকিয়ে চমকে উঠলাম। গড়ার দিকে ভাঁজ করে এক টুকরো কাগজ বাঁধা আছে। কাপা কাপা হাতে কুড়িয়ে নিলাম। কাগজটার ভাঁজ খুলে দেখি ডটপনের কালো কালিতে লেখা আছে, ওম, ওহে টিকটিকির চালা, কাল সকালেই কঙ্কগড় ছেড়ে চলে না গেলে মা চণ্ডিকার পায়ে বলি হয়ে যাবে। বুড়ো টিকটিকিটাকে জানিয়ে দিও, আজ রাতে প্রেতাত্মা পাঠিয়ে আগাম সংকেত দেব, সাবধান। হাতের লেখা আঁকাবাঁকা খুদে হরফ।
খুব ব্যস্তভাবে লেখা। চিরকুটটা পকেটে ভরে আবার কিছুক্ষণ চারপাশে খুঁটিয়ে দেখলাম। কেউ কোথাও নেই। ঝিলের পশ্চিম পাড় এটা। উত্তর পূর্ব কোণে কঙ্কলগড় বসতি এলাকা শুরু। প্যান্টের পকেট থেকে রিভলভারটা বের করে এদিক ওদিক নজর রেখে বাংলোর নিচে পৌঁছলাম। গা ছমছম করছিল অজানা ত্রাসে। লোকটা কি আড়াল থেকে নজর রেখেছিল আমার উপর? আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিভলভার পকেটে ঢুকিয়ে দ্রুত বাংলায় উঠে গেলাম। রঘুলাল আমাকে দেখে সুইচ টিপে বাতিগুলো জ্বেলে দিল। তারপর আমার দিকে তাকিয়ে উদ্বিগ্ন মুখে বলল, আপনি কি কিছু দেখে ভয় পেয়েছেন স্যার? রুক্ষ মেজাজে বললাম, না, কেন? রঘুনাথ বিনীত স্বরে বলল, আপনাকে কেমন যেন দেখাচ্ছে। কিছুই দেখাচ্ছে না, তুমি শিগগিরই 1 কাপ চা করো। কর্নেল ফিরলেন ঘণ্টাখানেক পর। সহাস্যে বললেন, রামুর গাধাটার সঙ্গে দেখা হয়ে গেল ডার্লিং। গাধাটার সাহসের প্রশংসা করতে হয়। ওকে বুঝিয়ে বললাম, দেখো বাপু, এত বাড়াবাড়ি ভালো নয়। গাধা বলির বিধান শাস্ত্রে আছে বলে শুনিনি, তবে বলা যায় না। আসতে বললাম, ব্যাপারটা রসিকতা করার মতো কিছু নয়, রীতিমতো বিপজ্জনক। এই দেখুন। কর্নেল চিঠিটা পড়ে নিয়ে বললেন, কোথায় পেলে? ঘটনাটা বললাম। শোনার পর কর্নেল একটু বেজার মুখে বললেন, লোকটা আমাকে টিকটিকি বলেছে। এটাই আমার পক্ষে যথেষ্ট অপমানজনক। তুমি তো জানো জয়ন্ত, টিকটিকি কথাটা এসেছে ডিটেকটিভ থেকে। আমি লোকদের বোঝাতে পারি না আমি ডিটেকটিভ নই, এবং কথাটা আদতে গালাগাল। আজ রাতে ভূত পাঠাবে বলে শাসিয়েছে। তা একটা কেন, 100টা পাঠাক, কিন্তু টিকটিকি, ছি বলে কর্নেল হাঁকলেন। রঘুলাল কিচেন থেকে ট্রেতে কফির পট পেয়ালা সাজিয়ে এনে টেবিলে রাখল। সালাম দিয়ে বলল, কর্নেল স্যারকে আসতে দেখেই আমি কফি বানাতে গিয়েছিলাম। কর্নেল চোখে কৌতুক ফুটিয়ে বললেন, খবর পেয়েছি আজ রাতে এই বাংলায় ভূত এসে হানা দেবে। তৈরি থেকেও রঘুলাল। রঘুলাল কাচুমাচু হাসল। কর্নেল স্যার থাকতে ভূত প্রেত ডাকবাংলোর কাছে ঘেঁষতে সাহস পাবে না। কিন্তু স্যার, একটু আগে আমার মেয়ে দুলারি এসেছিল, বলল ওর মায়ের খুব জ্বর। আমি ওকে ডাক্তারবাবুর কাছে যেতে বললাম। তো কর্নেল হাত তুলে বললেন, না না, তুমি বাড়ি চলে যেও। রাতের খাবারটা বরং এখনই তৈরি করে রাখো, আমরা খেয়ে নেবক্ষণ। রঘুলাল হন্তদন্ত কিচেনের দিকে চলে গেল। বললাম, রঘুলাল আসলে কেটে পড়তে চাইছে। ওর মেয়ের এসে মায়ের জ্বরের খবর দেওয়াটা সেফ মিথ্যে। কেন বলো তো? ওর মেয়ে এলে টের পেতাম। তুমি কিছুই টের পাও না জয়ন্ত, কর্নেল হাসলেন। তারপর টেবিলে রাখা বাইনোকুলারটি দেখিয়ে বললেন, এই যন্ত্র চোখ দিয়ে ফ্রক পরা একটা বাচ্চা মেয়েকে বাংলোর লনে আমি দেখেছি। অবশ্য তোমাকে দেখতে পাইনি, কারণ বাংলোটা উঁচুতে, তুমি নিচে ঝিলের ধারে ছিলে। ওখানে যথেষ্ট ঝোপঝাড়, তবে তোমার সাবধান হওয়া উচিত ছিল। তান্ত্রিক হরনাথের প্রেতাত্মা ধারালো খাড়া হাতে ঘুরে বেড়াচ্ছে। কর্নেল কফি শেষ করে ঘরে ঢুকলেন। সত্যি বলতে কি, একা বারান্দায় বসে থাকতে কেমন অস্বস্তি হচ্ছিল। ঘরে ঢুকে দেখি কর্নেল টেবিল বাতির আলোয় একগোছা অর্কিড খুঁটিয়ে দেখছেন। বোঝা গেল জঙ্গলে কোথাও সংগ্রহ করেছেন। আমাকে সেই অর্কিডটার বৈশিষ্ট্য বোঝাতে শুরু করলেন। বললাম, ওসব পরে শুনব। রঘুলালের কাছে কিছু তথ্য জোগাড় করেছি। অর্কিডের চেয়ে সেগুলো দামি। কি তথ্য? শচীনবাবু ছিলেন ম্যাজিশিয়ান, আর জগাই ছিল শ্মশানের। ম্যাজিশিয়ানদের বলা হয় জাদুকর। জাদুর সঙ্গে নাকি তন্ত্রমন্ত্রের সম্পর্ক আছে। আবার তন্ত্রমন্ত্রের সঙ্গে তান্ত্রিক এবং তান্ত্রিকদের সঙ্গে শ্মশানের সম্পর্ক আছে। কাজেই তোমার তত্ত্ব বেশ গুরুত্বপূর্ণ।
কিন্তু শাস্তি মশাই মানে দীপুর বাবার কাছে সে খবর কলকাতায় বসেই পেয়ে গেছি। চাপা গলায় বললাম, যাই বলুন, এই রঘুলাল লোকটিকে আমার পছন্দ হচ্ছে না। খুব দ্রুত আমাকে ভয় দেখাচ্ছিল। তাছাড়া ঝিলের ঘাট থেকে বাংলায় ফেরার সময় কি করে ও টের পেল আমি সত্যি সত্যি ভয় পেয়েছি? বলল, আপনি কি ভয় পেয়েছেন? আপনাকে কেমন যেন দেখাচ্ছে। তোমাকে এখনো কেমন যেন দেখাচ্ছে ডার্লিং। কর্নেল মুচকি হেসে বললেন, ভূত প্রেত বিশ্বাস করে না যারা, ভূত প্রেতের ভয় তাদেরই বেশি। বিশেষ করে ভূতের চিঠি ভূতের চেয়েও সাংঘাতিক। চটে গিয়ে বললাম, ভূত প্রেত হুমকি দিয়ে চিঠিটা লেখেনি, লিখেছে কোনো মানুষ। মানুষ। সেই মানুষকে সম্ভবত তান্ত্রিক আদিনাথের ভূত ভর করেছে। রসিকতা শোনার মেজাজ ছিল না, তবে বারবার এটা লক্ষ্য করেছি, রহস্য যত জটিল এবং সাংঘাতিক হয়, আমার বৃদ্ধ বন্ধুটিকে রসিকতা তত বেশি ভূতের মতো ভর করে। বিছানায় গিয়ে হাত পা ছড়িয়ে দিলাম। ট্রেন আর বাস জার্নির ধকল এতক্ষণে পেয়ে বসেছিল। একটু পরে লক্ষ্য করলাম কর্নেল পকেট থেকে এক টুকরো ভাঙা চাকতির মতো কি একটা ছোট্ট জিনিস বের করলেন। তারপর কিট ব্যাগ থেকে খুদে একটা ব্রাশ আর লোশনের শিশিও বেরোতে দেখলাম। চাকতিটার আধখানা চাঁদের মতো গরম। লোশনে ব্রাশ ডুবিয়ে ঘষতে থাকলেন কর্নেল। জিজ্ঞাসা করলাম, জঙ্গলে মোহর কুড়িয়ে পেয়েছেন বুঝি? কর্নেল আনমনে বললেন, মোহরের ভাঙা টুকরো বলতেও পারো, তবে সোনার নয়, সেকেলে মুদ্রাও নয়, কি সব খোদাই করা শিলের টুকরো। কাদা ধুয়ে ফেললেও কিছু বুঝতে পারিনি। দেখা যাক। কিছুক্ষণ পরে রঘুলালের সাড়া পাওয়া গেল। ওর হাতে টর্চ আর লাঠি দেখলাম। দরজায় দাঁড়িয়ে বলল, সব রেডি রইল স্যার, কিচেন ঘরে চাবিটা দিয়ে যাচ্ছি, আমি ভোর 6টায় এসে যাব। কর্নেলের ইশারায় ওর হাত থেকে কিচেনের চাবি নিয়ে নিলাম। ও চলে গেল। কর্নেল ভাঙা সিলটা আতস কাছে দেখতে থাকলেন। জিজ্ঞাসা করলাম, গুপ্তযুগের সিল নাকি? কি গুপ্তযুগ? কর্নেল নিজিয়ম সন্ধ্যারাতের পুরানো ডাকবাংলোর স্তব্ধতা ভাঙচুর করে অট্টহাসি হাসলেন। হো হো হো, ওই এক পুরাতাত্ত্বিক বাতিক জয়ন্ত। মাটির তলায় কিছু পাওয়া গেলেই শটান গুপ্তযুগ। তার আগে বা পরে নয়, তবে এটাই আশ্চর্য, এটা পুরো একটা শিলের আধখানা মাত্র। শিলটা আধখানা কেন, এটাই প্রশ্ন। এই সময় আচমকা বাংলোর আলো নিভে গেল। কর্নেল তখনই টর্চ জেলে বললেন, ফায়ার প্লেসের ওপর থেকে হারিকেনটা এনে জেলে দাও তো জয়ন্ত। লোডশেডিং প্রেতাত্মাকে বাংলোয় আসার সুযোগ করে দিতে পারে। কুইক কুইক। তার কণ্ঠস্বরে স্বভাবসিদ্ধ কৌতুক, কিন্তু আমার গা ছমছম করতে লাগলো। ইংরেজ আমলের বাংলো, কাজেই ফায়ারপ্লেস আছে। ঝটপট হ্যারিকেন জেলে এনে টেবিলে রাখলাম। দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, কর্নেল বললেন, চলো বরং বারান্দায় বসে জ্যোৎস্নার প্রাকৃতিক দর্শন করা যাক। বেরিয়ে গিয়ে দেখি সুন্দর জ্যোৎস্না ছড়িয়ে আছে। ঝিলের জল ঝিলমিল করছে, গাছপালা তোলপাড় করে বাতাস বইছে। সেই অস্বস্তিকর অনুভূতি আবার ফিরে এলো। ভয়ের চোখে এদিক ওদিকে তাকাচ্ছিলাম। হাতে টর্চ এবং পকেটে রিভলভার তৈরি। আসতে বললাম, সত্যি লোডশেডিং নাকি কেউ মেন সুইচ অফ করেছে দেখে আসা উচিত, কারণ ওই তো দূরে আলো দেখা যাচ্ছে। কর্নেল বললেন, ছেড়ে দাও, জ্যোৎস্নায় পুরনো পৃথিবীতে ফিরে পাওয়া যায়। তাছাড়া জ্যোৎস্নায় একটা নিজস্ব সৌন্দর্যও আছে। কোনো কবি যেন লিখেছেন, এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গর সমান। বিরক্ত হয়ে বললাম, মৃত্যুটা প্রেতাত্মার হাতে হওয়া বড় অপমানজনক। আমরা মানুষ। ডার্লিং,
তাহলে দেখছি এই আদিম পরিবেশ তোমাকে প্রেতাত্মায় বিশ্বাসী করতে পেরেছে। বোগাস। আসলে আমি বলতে চাইছি, বলার আগে দেখে নাও, এই দেখো, ডান দিকে ঝোপের আড়ালে প্রেতাত্মা উকি দিচ্ছে। ভ্যাবাচ্যাকা খেয়ে সেই দিকে টর্চের আলো ফেললাম। কয়েক সেকেন্ডের মধ্যেই বোধ বুদ্ধি হারিয়ে গেল। দক্ষিণ পশ্চিমে ঢালের মাথায় উঁচু ঝোপ জঙ্গল। একখানে ঝোপ থেকে মুখ বের করে আছে সত্যি একটা কঙ্কাল। খুলি থেকে কাঁধ অবধি দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে টর্চ টেবিলে রেখে রিভলভার বের করে ছুড়লাম। কর্নেল আমার কাঁধ ধরে নাড়া দিলেন। জয়ন্ত, জয়ন্ত, করছো কি? এবার টর্চ জ্বেলে দেখি কঙ্কাল অদৃশ্য। উত্তেজিতভাবে বললাম, অবিশ্বাস্য, অসম্ভব। কর্নেল উঠে দাঁড়িয়ে চাপা স্বরে বলল, সব ভেস্তে দিলে তুমি। আমাদের কাছে ফায়ার আর্মস আছে। জেনে গেল প্রেতাত্মাটা। এবারও খুব সাবধান হয়ে যাবে। বলে কর্নেল টর্চের আলো ফেলতে ফেলতে ঝোপটার দিকে এগিয়ে গেলেন। ভেতরে ঢুকে কিছুক্ষণ চারিদিকে আলো ফেলে তন্ন তন্ন করে ফিরে এলেন। একটু হেসে বললেন, যা ভেবেছি তাই। একটা কথা বলি ডার্লিং, এখানে কোথাও যা কিছু ঘটুক, কখনো মাথা খারাপ করে ফেলবে না। বিশেষ করে গুলি ছোড়াটা চলবে না। চটে গিয়ে বললাম, বলি দিলেও চুপচাপ থাকবো? তোমাকে বলি দিয়ে ওর লাভ হবে না। আপনাকে যদি চোখের সামনে বলি দেয়, চুপচাপ দাঁড়িয়ে থাকবো? কর্নেল বারান্দায় বসে চুরুট চেলে বললেন, আমাকে বলি দেওয়ার সাহস ওর হবে না, কারণ আমার মনে হচ্ছে ও আমাকে ভালোই চেনে। কঙ্কগড়ে আমি তো এই প্রথম আসছি না। হেয়ালি করা কর্নেলের এক বিরক্তিকর অভ্যাস, তাই চুপ করে গেলাম। একটু পরে নিচের দিকে মোটর সাইকেলের শব্দ শোনা গেল। আলোর ঝলকানি দেখা যাচ্ছিল। গেটের নিচের রাস্তায় এসে মোটর সাইকেলটা থামল। তারপর টর্চের আলোয় দীপককে আসতে দেখলাম। তার হাতেও টর্চ ছিল। বারান্দায় এসে বলল, আলো নেই কেন কর্নেল? সার্কিট হাউসে আলো দেখে এলাম। ওখানে আলো থাকলে এখানেও থাকার কথা। সম্ভবত প্রেতাত্মা মেন সুইচ অফ করে দিয়ে গেছে। কর্নেল হাসতে হাসতে বললেন, দিক না, জ্যোৎস্না আজকাল দুর্লভ হয়ে উঠেছে। যাই হোক, আমরা এখানে উঠেছি কি করে জানলে? দীপক হাসল। কিছুক্ষণ আগে রামু পাগলা, মানে সেই রামু, বাবার কাছে গিয়েছিল। বিকালে ঝিলের জঙ্গলে ওর গাধার খোঁজে গিয়ে নাকি আড়াল থেকে দেখেছে এক দাড়িওয়ালা সাহেব ভূত ওর গাধার সঙ্গে কথা বলছেন। দেখেই সে পালিয়ে এসেছে। আপনি তো শুনেছেন বাবার কবিরাজি বাতিক আছে। রামুকে রোজ সাংঘাতিক কিসব পাচন গেলাচ্ছেন। রামু লক্ষ্মী ছেলের মতো রোজ 3 বেলা বাবার কাছে পাচন গিলতে যায়। তো বাবা আমাকে খোঁজ নিতে বললেন আপনি এই ডাক বাংলোয় উঠেছেন কিনা, কারণ এই বাংলোটা ঝিল আর জঙ্গলের কাছেই। আমাদের হালদার মশাইয়ের খবর কি? ওকে নিয়ে প্রবলেম। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছেন, এখনো ফেরেনি। গতকালও তাই, রাত দুপুরে ফিরেছেন। আজ কখন ফেরেন কে জানে। কত দূর এগোলেন? কিছু বলেছে তোমাকে? ঠাকুরদার জ্যাঠামশাইয়ের খুলি কোথায় পোতা আছে সেই জায়গাটা নাকি খুঁজে পেয়েছেন, কিন্তু আপাতত আমাকে জায়গাটা দেখাতে চান না। যথাসময়ে দেখাবেন। দ্যাটস মাচ। দীপক উঠে দাঁড়ালো। মেন সুইচটা দেখে আসি। এভাবে বসে থাকার কোনো মানে হয় না। থাক দীপু, পরে আলো জ্বালা হবে। তুমি গিয়ে দেখো হালদার মশাই ফিরেছেন কিনা। ওর জন্য একটু চিন্তা হচ্ছে। গোয়েন্দা হিসেবে পাকা, পুলিশের প্রাক্তন দারোগা, দুর্দান্ত সাহসী, তবে বড্ড হঠকারী মানুষ। আর শোনো, আমার সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ করো না। দরকার হলে আমিই করব। বাবাকে বলো আমরা খাসা আছি। প্রেতাত্মা দর্শনেরও সৌভাগ্য হয়েছে। দীপক চমকে উঠল। মাই গুডনেস, প্রেতাত্মা মানে? ভূত,
দীপু, তুমি এখনই কেটে পড়ো। দীপক হেসে ফেলল, তারপর ঠিক আছে চলি বলে চলে গেল। কিচেনের পাশে মেন সুইচ সত্যি নামানো ছিল। আমার সন্দেহ রঘুলালই কাজটা করেছে, কিন্তু কর্নেল তা মানতে রাজি নয়। রঘুলাল তার চেনা লোক, অমন বিশ্বাসী লোক নাকি তিনি জীবনে দেখেননি। দুর্লভ প্রজাতির পাখি প্রজাপতি অর্কিডের খোঁজে বহুবার পঙ্কগড়ে এসেছেন। রঘুলাল তার সেবা যত্নের ত্রুটি করেনি, তার সঙ্গেও হয়ে ঘুরেছে। তবে লোকটি পাকা রাঁধুনি, স্বীকার না করে পারলাম না। খাওয়ার পর বারান্দায় কিছুক্ষণ গল্প সল্প করে যখন শুয়ে পড়লাম, তখন রাত প্রায় 10টা বাজে। আমার ঘুম আসছিল না। কর্নেল কিন্তু দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। জানালার দিকে তাকাতে আমার ভয় করছে। এই বুঝি তান্ত্রিক আদিনাথের কঙ্কাল এসে উকি দেবে। কখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কর্নেলের ডাকে ঘুম ভেঙে গেল। চাপা স্বরে বললেন, উঠে পড়ো ডার্লিং, শিগগির। ধর্মর করে উঠে বসে বললাম, সকাল হয়ে গেছে নাকি? না, রাত 1:30 বাজে, এখনই বেরিয়ে পড়া দরকার। ওঠো ওঠো। কোথায়? বাইরে গিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। দরজা কর্নেলি খুলে রেখেছেন। বাংলোর লনে আলো পড়েছে, তার ওধারে আদিম প্রকৃতি। ঝিলের দক্ষিণে জঙ্গলের ভেতর একটা আলো চোখে পড়ল। আলোটা নড়াচড়া করছে। বললাম, দীপক এই আলোর কথাই বলছিল তাহলে? কর্নেল বললেন, হ্যাঁ, সেই আলো। ঝটপট রেডি হয়ে নাও। টর্চ, ফায়ার আর্মস সঙ্গে নেবে, কিন্তু সাবধান, আলো জানবে না বা মাথা খারাপ করে গুলি ছুড়বে না। কর্নেল তৈরি হয়েই ছিলেন। আমি তৈরি হয়ে বেরোলে দরজায় তালা এঁটে দিলেন। তারপর দুজনে গেট পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে রাস্তায় নামলাম। এবার কর্নেল আগে, আমি পেছনে। জ্যোৎস্নার জন্য জঙ্গলের ভেতরটা মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে। কোথাও চক্রাবকরা, কোথাও ঘন ছায়া। সনসন করে বাতাস বইছে। কর্নেল যেভাবে এগিয়ে যাচ্ছেন বুঝতে পারলাম এই জঙ্গলের অন্দি সন্ধি ওর পরিচিত। সেই আলোটা কখনো কখনো আড়ালে পড়ে যাচ্ছে। আলোটা জ্বলছিল ঝিলের দক্ষিণ পূর্ব কোণে। প্রায় মিনিট 15 পর আমরা যেখানে পৌঁছেছিলাম সেখানে একটা ধ্বংসস্তূপ। কর্নেল গুড়ি মেরে জঙ্গলে ঢাকা স্তূপের মাঝখান দিয়ে এগোলেন। ফিসফিস করে বললেন, চুপচাপ এসো, শব্দটি নয়। খানিকটা এগিয়ে একটা উঁচু প্রকাণ্ড বটগাছের তলায় গেলাম দুজনে। প্রকাণ্ড সব ঝুড়ি নেমেছে বটগাছটার। একটা ঝুড়ির আড়ালে কর্নেল বসে পড়লেন, আমিও বসলাম। সামনে খানিকটা ফাঁকা জায়গা, সেখানেই একটা মশাল মাটিতে পোতা আছে, দাও দাও জ্বলছে। আর মশালের পাশে দাঁড়িয়ে বিকট অঙ্গভঙ্গি করছে সেই নরকঙ্কালটা। মশালের পেছনে একটা পাথুরে দেওয়ালে কঙ্কালটার ছায়াও নড়ছে। নিজের চোখে বিশ্বাস করা কঠিন এমন একটা দৃশ্য। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কঙ্কালের দুহাতের মুঠোয় একটা চকচকে খাড়া। একটু তফাতে একটা হাড়িকাঠ পোঁতা আছে, তার পাশে একটা লোক আষ্টে পৃষ্ঠে বাঁধা অবস্থায় পড়ে আছে। কঙ্কালটা খাড়া নাচিয়ে খ্যানখ্যানে গলায় বলে উঠল, এখনো বলছি, ওটা কোথায় আছে বল, না বললেই বলি হয়ে যাবি। বন্দি লোকটা গো গো করে কি বলার চেষ্টা করলো, পারল না। কঙ্কালটা হুঙ্কার দিল, ন্যাকামি হচ্ছে? তুই আমার খুলির সমাধি খুঁড়েছিস? তুই ওটা পেয়েছিস? দে বলছি। বন্দি লোকটা আবার গো গো করে উঠল। তখন কঙ্কালটা এক পা বাড়িয়ে খাড়া তুলে তেমনি খ্যানখ্যানে গলায় বলে উঠল, তবে মর। এরপর আমার মাথা ঠিক রইল না। কর্নেলের নিষেধ ভুলে গেলাম। চোখের সামনে নরবলি হবে, আস্ত একটা ভূত মানুষের গলায় কোপ বসাবে, এ সহ্য করা যায়? এক লাফে বেরিয়ে গিয়ে রিভলভার তুলে গর্জে উঠলাম, নিখোঁজ করেছে ব্যাটার ছেলে ভূতের। অমনি কঙ্কালটা শূন্যে ভেসে পেছনের পাঁচিলের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তাড়া করতে যাচ্ছি, কর্নেল ডাকলেন,
জয়ন্ত জয়ন্ত কি পাগলামি করছো? খাপ্পা হয়ে বললাম, পাগলামি আমি করছি না, আপনি। চোখের সামনে একটা মানুষকে একটা ভূত বেটার ছেলে বলি দেবে? কর্নেল অট্টহাসি হাসলেন। প্রেতাত্মার পেছনে তাড়া করে লাভ নেই ডার্লিং, বরং এসো হালদার মশাইয়ের বাঁধন খুলে দিই। আকাশ থেকে পড়ে বললাম, উনি হালদার মশাই? কি সর্বনাশ! কর্নেল মশালটা উপরে এনে বন্দি হালদার মশাইয়ের কাছে পুঁতলেন। মশালটা তৈরি করা হয়েছে একটা ত্রিশূলে। টর্চের আলোয় গোয়েন্দা ভদ্রলোকের দুর্দশা দেখে কষ্ট হলো। দড়ির বাঁধন খুলে দেওয়ার পর উনি তড়াক করে উঠে দাঁড়ালেন। খিলখিল করে একচোট হেসে বললেন, বলি দিত না, ভয় দেখাইতেছিল। কর্নেল টর্চের আলো জেলে সেই ভাঙা দেওয়ালের কাছে কিছু তদন্ত করতে গেলেন। আমি বললাম, হালদার মশাই, কঙ্কালটার হাতে খাড়া ছিল, সে সত্যি আপনার গলায় কোপ বসাতে যাচ্ছিল। কি কঙ্কাল? হালদার মশাই পোশাক থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বললেন, ওই কঙ্কাল? কোথায় কঙ্কাল? কোথায় দেখলেন? গোয়েন্দা ভদ্রলোককে বাধা দিয়ে বললাম, না, একজন সাধু বাবা কপালে কইতে পারেন, তারে ফলো করে আসছিলাম, হঠাৎ সে গাছের উপর থেকে জাম দিল। কি সাংঘাতিক জোর তার গায়ে মশাই! কিন্তু আমরা দেখলাম একটা কঙ্কাল খাড়া হাতে আপনাকে শাসাচ্ছেন। ভুল দেখছেন বলে হালদার মশাই প্যান্টের পকেটে হাত ঢোকালেন। আবার একচট হেসে বললেন, আমার ফায়ার আর্মস আছে, টের পাই নাই। তা না হলে কঙ্কাল আপনি দেখেননি? না, কিন্তু সে আপনার সঙ্গে কথা বলছিল, শাসাচ্ছিল। কাপালি কাপালি। কর্নেল হেসে বললেন, কঙ্কালটাকে হালদার মশাই দেখতে পাননি, কারণ ওকে ওপাশে কাত করে ফেলে রেখেছিল। উনি ভাবছিলেন যে কাপালিক ওকে ধরেছে, সেই কথাই বলছে। হালদার মশাই নরসির কোটো বের করে নরসি নিলেন। তারপরে বললেন, কর্নেল স্যার, জয়ন্তবাবু কঙ্কালের কথা বলছেন। উনি বুঝতে পারছিলেন না, আপনি বুঝাইয়া দেন। এখানে স্কেলিটন আইল কেমনে? পরে বুঝিয়ে দেব। এদিকটায় ঝিলের একটা ঘাট আছে, চলুন ঝিলের ঘাটে ঘাড়ে আর চোখে মুখে জলের ঝাপটা দেবেন, ব্রেন ঝরঝরে হয়ে যাবে। কর্নেল মশালটা মাটিতে ঘষতে নেভালেন, তারপর ধ্বংসস্তূপের ভেতর দিয়ে পথ দেখিয়ে নিয়ে এলেন। এখানেও একটা ভাঙাচোরা পাথুরে ঘাট। হালদার মশাই রোগড়ে রোগড়ে হাত মুখ ধুলেন, কাঁধে জলের ঝাপটা দিলেন। তারপরে বললেন, ওই যা। হোয়ার আর মাই শুট অ্যান্ড মাই টর্চ? কর্নেল হাসলেন। দেখলেন তো জল আপনার ব্রেন কেমন চাঙ্গা করে দিয়েছে? হালদার মশাইয়ের জুতো দুটো ওই পাশে একটা ভাঙা মন্দিরের তলায় অনেক খোঁজার পর পাওয়া গেল, কিন্তু টর্চটা পাওয়া গেল না। এদিকটায় একসময় দালান কোটা ছিল, বোঝা যাচ্ছে। কর্নেলকে জিজ্ঞাসা করলে বললেন, হ্যাঁ, এখানেই কঙ্কগড়ের রাজধানী ছিল, এখন জঙ্গল। মুঘল আমলের একটা গড়ও ছিল, সেটা সেই জঙ্গলের দক্ষিণ পশ্চিমে, এখন একটা ডিবি মাত্র। যাই হোক, আর এখানে নয়, বাংলোয় ফেরা যাক। হালদার মশাই শ্বাস ছেড়ে বললেন, টর্চটা গেল, কপালিকেরই কাজ। কর্নেল বললেন, কপালিক আপনার টর্চ পোড়ানোর সময় পায়নি, কাল সকালে এসে বরং ভালো করে খুঁজবেন। আমরা কয়েক পা এগিয়েছি, হঠাৎ পেছন থেকে এক ঝলক টর্চের আলো এসে পড়ল। তারপর দীপকের সাড়া পেলাম, কর্নেল, আমি দীপু। হালদার মশাই ঘুরে দাঁড়িয়ে সহস্যে বললেন, এসো ভাগ্নে, এসো এসো, মামা ভাগ্নে একসঙ্গে বাড়ি ফিরব। দীপক প্রায় দৌড়ে এলো, উত্তেজিতভাবে বলল, জঙ্গলে আলো দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে, তাই বেরিয়ে পড়লাম। জঙ্গলে ঢুকতে যাচ্ছি, হঠাৎ একটা বিকট হাসি শুনলাম। টর্চ জেলে দেখি কর্নেল বলে উঠলেন, কঙ্কাল? হ্যাঁ, আস্ত কঙ্কাল। দীপকের হাতে একটা বল্লম দেখা গেল, সেটা তুলে সে বলল, বল্লমটা তাক করতেই কঙ্কালটা ভ্যানিশ।
নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না কর্নেল। তবে আমি মরিয়া হয়ে উঠেছিলাম। কি করা উচিত ভাবছি, সেই সময় ঝিলের ঘাটে টর্চের আলো চোখে পড়ল। আপনাদের কথাবার্তা শুনতে পেলাম। আলোটা দেখেই কি আপনারাও এখানে এসেছিলেন? হ্যাঁ, কর্নেল বললেন। এবং আমরাও কঙ্কালটাকে দেখেছি। হালদার মশাই জোরে মাথা নেড়ে বললেন, আমি দেখি নাই, আমি একজন কাপালিককে দেখছি, তারাই তো ফলো করছিলাম। দীপক বলল, কাপালিক? বলেন কি মামা বাবু? হয়, কাল রাতেও তারা ফলো করছিলাম। চণ্ডীর মন্দিরে ওখানে ত্রিশূল দিয়ে মাটি খুঁড়ছিল, আমার সাড়া পেয়ে পালিয়ে গেল। আবার আজও বহুক্ষণ উৎপেতে থেকে তারে দেখলাম। আজ আর মাটি খুঁড়ছিল না, তার পিঠে একটা বোচকা বাঁধা ছিল। বোচকা লইয়া দৌড়ানো সহজ নয়। বোচকায় কি থাকতে পারে বলুন তো কর্নেল সাহেব? কর্নেল বললেন, কঙ্কালও থাকতে পারে। দীপক বলল, তাহলে ওটা কি ঠাকুরদার জ্যাঠামশাইয়ের সেই কঙ্কাল? কর্নেল বললেন, কিছু বলা যায় না, তবে আর এখানে নয়, বাংলোয় ফেরা যাক। দীপু, তুমিও এসো, মামাবাবুর সঙ্গে বাড়ি ফিরবে। দীপু পা বাড়িয়ে নার্ভাস এসে বলল, ঠাকুরদার লেখা বইটার কথা তাহলে সত্যি, কিন্তু কে ওই কাপালিক? আমি বললাম, সে যেই হোক, আপনাদের পাতাল ঘর থেকে সেই কঙ্কাল চুরি করেছে এবং কোথায় খুলি পোতা ছিল তাও আবিষ্কার করেছে। তারপর ধরের সঙ্গে মুন্ডু জুড়েছে। প্রেতাত্মায় বিশ্বাস করি বা না করি, এই ব্যাপারটা বোঝা যাচ্ছে। হালদার মশাই আনমনে বললেন, আমি কঙ্কাল দেখলাম না কেন? বললাম, চোখে দেখেননি, তার বিদঘুটে কথাবার্তা কানে তো শুনেছেন। হয়, বলে গুম হয়ে গেলেন গোয়েন্দা ভদ্রলোক। ডাক বাংলোয় আবার আলো নেই। তার চেয়ে অদ্ভুত ব্যাপার, আমাদের ঘরের দরজার তালা ভাঙা। কিচেনের দিকে গিয়ে দেখি মেন সুইচ আগের মতো অফ করা আছে। অন করে দিলাম, আলো জ্বলে উঠল। ঘরে ফিরে এসে দেখলাম লণ্ডভণ্ড অবস্থা। কর্নেল তার কিট ব্যাগ গোছাচ্ছেন। হালদার মশাই বিড়বিড় করছেন, চোর চোর, কপালিক না চোর। দীপক আর আমি ওলটপালট বিছানা দুটো ঠিকঠাক করে ফেললাম। আমার ব্যাগের জিনিসপত্র মেঝেই ছত্রখানা হয়ে পড়েছিল, গুছিয়ে নিলাম। কর্নেল একটু হেসে বললেন, চোর বড্ড বোকা, তার এটুকু বোঝা উচিত ছিল যা সে খুঁজতে এসেছে তা বাংলোয় রেখে যাওয়ার পাত্র আমি নই। আসলে প্রথমে সে ধরেই নিয়েছিল জিনিসটা হালদার মশাইয়ের কাছে আছে, তাই তাকে বলিদানের ভয় দেখাচ্ছিলেন। আমরা গিয়ে পড়ার পর সে পালিয়ে গেল, কিন্তু তার মাথায় তখন খটকা বেঁধেছে। বলিদানের হুমকিতেও যখন জিনিসটা পাওয়া গেল না, তখন ওটা নিশ্চয়ই হালদার মশাইয়ের কাছে নেই, সম্ভবত আমার কাছেই আছে। অতএব আমাদের অনুপস্থিতির সুযোগে সে বাংলোয় এসে হানা দিয়েছিল। কর্নেল মেঝের দিকে তাকালেন। খালি পায়ে এসেছিল চোর। লাল সুরকির স্পষ্ট ছাপ পড়েছে। একটুখানি জলকাতা ভেঙেই মানে শর্টকাটে এসেছিল সে। যাই হোক, রাত 3টে বাজে প্রায়। জয়ন্ত, তুমি কিচেনে গিয়ে কেরোসিন কুকার জেলে প্লিজ 1 কাপ কফি করে ফেলো। কফি এখন খুবই দরকার। দীপক বলল, চলুন জয়ন্তদা, আমি আপনাকে হেল্প করছি। রঘুলাল কাজের লোক, কিচেনে সব কিছু ঠিকঠাক রেখে গিয়েছে। কফি তৈরির কাজটা আমিই করতাম। দীপক প্রহরীর মতো বল্লমার টর্চ হাতে দাঁড়িয়ে রইল। তার ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছিল সে ভীষণ ভয় পেয়েছে। পাওয়ারই কথা, ভয় কি আমিও পাইনি? এই চর্মচক্ষে জ্যান্ত কঙ্কাল দর্শন আর তার বিকট খ্যানখ্যানে গলার কথা শোনা জীবনে একটা সাংঘাতিক অভিজ্ঞতা। কর্নেল ঠিকই বলেন, প্রকৃতির রহস্যের শেষ নেই। সভ্যতার আলোর তলায় আদিম রহস্যে ভরা অন্ধকার থেকে গেছে। কফি করতে করতে হালদার মশাই দুর্দশার বিবরণ দিলাম দীপকবাবুকে। দীপক হাসবার চেষ্টা করে বলল, ডিটেকটিভ ভদ্রলোকের মাথায় সিট আছে। বললাম, কর্নেলের মাথাতেও কম ছিট নেই। ট্রেতে কফির পট আর পেয়ালা সাজিয়ে নিয়ে এলাম। দীপক কিচেনে তালা এঁটে দিল। ঘরে ঢুকে দেখি হালদার মশাই চাপা গলায় কর্নেলকে তার তদন্ত রিপোর্ট দিচ্ছে। কফি খেতে খেতে ক্রমশ চাঙ্গা হচ্ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ। প্যান্ট শার্টে লালচে দাগড়া দাগড়া ছোপ। খিকি করে হেসে বললেন, কর্নেল স্যার কইলেন যে দড়ি দিয়ে আমারে বাঁধছিল, তা নাকি রামু ধোপার গাধা বাঁধার দড়ি। ঠিক ঠিক, তাই তো ভাবছিলাম কপালিক দড়ি পাইল কই। রামু এবং তার গাধাকে নিয়ে কর্নেল হালদার মশাইয়ের সঙ্গে কিছুক্ষণ রসিকতার পর হঠাৎ গম্ভীর হয়ে বললেন, না দীপু, এবার শুয়ে পড়া উচিত। তোমার মামাবাবুর উপর বড় ধকল গেছে, ওর বিশ্রাম দরকার। হয় বলে হালদার মশাই উঠে দাঁড়ালেন। ওরা চলে যাওয়ার পর দরজা বন্ধ করে বাতি নিভিয়ে আমরা শুয়ে পড়লাম। কর্নেল বললেন, তাহলে ডার্লিং, তোমাকে যা বলছিলাম। ওর কথার উপরে বললাম, হ্যাঁ, রহস্য ঘনীভূত, কিন্তু কঙ্কাল যে জিনিসটা চাইছিল সেটা কি ওই চাকতি? হ্যাঁ, ব্রোঞ্জের সিল। কি আছে ওতে? কর্নেল সেই ছড়াটা আওড়ালেন ঘুম ঘুম কণ্ঠে। 8 ঘাট বাঁধা 12-15 চাঁদা, বুড়ো শিবের শুলে আমার মাথা ছুলে, ওং হিং ক্লিং ফট, কে ছাড়াবে জট। তারপর ওর নাক ডাকা শুরু হলো। কয়েকবার ডেকে আর সাড়া পাওয়া গেল না। ঘুমাবার চেষ্টা করছিলাম, কিন্তু এমন সাংঘাতিক অভিজ্ঞতার পর ঘুমানো যায় না। বারবার সেই দৃশ্যটা চোখে ভাসছিল। মশালের আলোয় ভাঙা দেওয়ালের ধারে একটা নরকঙ্কাল, 2 হাতে চকচকে খাড়া, তার উপর খ্যানখ্যানে অদ্ভুত কণ্ঠস্বর। কেউ ধাক্কা দিচ্ছিল। তড়াক করে উঠে বসলাম। কর্নেলকে দেখতে পেলাম। মাথার টুপিতে শুকনো পাতা, মাকড়সার জাল, খড়কুটো আটকে আছে। হাতে প্রজাপতি ধরার নেট স্টিক, গলায় ক্যামেরা এবং বাইনোকুলার ঝুলছে। বললেন, 10টা বাজে প্রায়, ব্রেকফাস্ট রেডি। রঘুলালকে বলে গিয়েছিলাম তোমাকে যেন যথেষ্ট ঘুমোতে দেয়। উনি পোশাক বদলাতে ব্যস্ত হলেন। বুঝলাম যথারীতি ভোরবেলা প্রকৃতি জগতে চলে গিয়েছিলেন, তবে অনেক দেরি করেই ফিরেছেন আজ। কিছুক্ষণ পরে ব্রেকফাস্টে বসে বললাম, কঙ্কালের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। সত্যি কি ওটা তান্ত্রিক আদিনাথের কঙ্কাল? কর্নেল দাড়ি থেকে একটা পোকা বের করে উড়িয়ে দিলেন। বললেন, কাল রাতেই একটা বোঝাপড়া হয়ে যেত, কিন্তু তোমার হঠকারিতার জন্য সব ভেস্তে গেল। তুমি যদি আমার কথা মেনে চুপচাপ থাকতে, আমাকে আর বেশি পরিশ্রম করতে হতো না। কি মুশকিল, বেটার ছেলে হালদার মশাইয়ের গলায় খাড়ার কোপ চালাতে যাচ্ছিল যে। কর্নেল আনমনে বললেন, যা হওয়ার হয়ে গেছে, খেয়ে নিয়ে বেরোনো যাক। ওই ভুতুরে জঙ্গলে? না, শ্মশানে। কঙ্কাল দর্শনের পর শ্মশান যাত্রা, যদিও দিন দুপুর, ব্যাপারটা বেশ অস্বস্তিকর। কর্নেলের সঙ্গে হাঁটতে হাঁটতে বন বাদার ভেঙে যেখানে পৌঁছলাম, সেখানে একটা নদী, নামেই নদী, বালি আর পাথরে ঠাসা অগভীর একটা স্রোত। এঁকে বেঁকে ঝিরঝিরে এক ফালি কালো জল অবশ্য বয়ে যাচ্ছে। ওখানটা একটা বটগাছের তলায় জীর্ণ কুঁড়ে ঘর। নদীর বালিতে গর্ত করে 3টে কাচ্চা বাচ্চা হুল্লোড় করে কি খেলা খেলছে। কর্নেল কুঁড়ে ঘরের কাছে গেলেন। এতক্ষণে ওপাশে একটা বাঁশের মাচা দেখতে পেলাম। মাচায় বসে আছে একটা 15-16 বছরের ছেলে। কোষ্ঠী পাথরে খোদাই করা চেহারা যেন, পরনে হাফ প্যান্ট আর ছেঁড়া লাল গেঞ্জি। আমাদের দেখে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কর্নেল মিঠে গলায় বললেন, কি মনাই, আমাকে চিনতে পারছো না? গত বছর তুমি আমাকে জঙ্গলের গাছ থেকে কত অর্কিড পেড়ে দিয়েছিলে, মনে পড়ছে? মনাই নামে ছেলেটির মুখে একটু হাসি ফুটল। মাচা থেকে নেমে সালাম দিয়ে বলল, নদীর ওপারে একটা গাছে দেখেছি স্যার, লাল লাল পাতা। তোমার বাবার খবর শুনে মন খারাপ হয়ে গেছে মনাই। মনাইয়ের মুখের খুশি চলে গেল। চোখ নামিয়ে আঙুল খুঁটতে থাকলো। বুঝলাম মনাই সেই জগাইয়ের ছেলে। তার চোখ ছলছল করছিল। কর্নেল বলল, তোমার মা কোথায়? মনাই আসতে বলল, ঘাটোয়ারি বাবুর অফিসে গেছে, বাবার মাইনের টাকা বাকি। বাবু রোজ ঘোরাচ্ছে মাকে।
কর্নেল বাঁশের মাচায় সাবধানে বসলেন। পুরানো মাচা, ওর ভার সইতে পারবে বলে মনে হচ্ছিল না। উনি ইশারায় আমাকে বসতে বললেন। ভয়ে ভয়ে একপাশে বসলাম। কর্নেল বললেন, জগাইয়ের এটা আড্ডা দেওয়ার আখড়া ছিল জয়ন্ত। সন্ধ্যাবেলা ওর কাছে কত লোক আড্ডা দিতে আসতো, তাই না মনায়? মনায় মাথা নাড়ল। মাঝে মাঝে সাধু সন্ন্যাসীরাও এখানে এসে ধুনি জ্বালিয়ে বসতেন শুনেছি। জগাই বলছিল তো, তোমার বাবা খুন হওয়ার আগেও নিশ্চয়ই কোনো সাধু সন্ন্যাসী এসেছিল। ওই যে ধুনির ছাই দেখছি। মনায় একটু ইতস্তত করে বলল, ম্যাজিকবাবুর সঙ্গে এক সাধু আসতো স্যার। চেহারা দেখলে ভয় করে, মাথায় জটা, লাল চোখ। মা বলছিল ওই সাধুই প্রথমে ম্যাজিকবাবুকে চণ্ডীর থানে বলি দিয়েছে, তারপর বাবাকে। ম্যাজিকবাবু মানে শচীন হাজরা? মনায় মাথা দোলালো, বলল, মা বলছিল ওই সাধুই অজ্ঞান করে বাবাকে বলি দিয়েছে। বাবাকে যে রাত্রে বলি দেয় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। আমি জেগেইছিলাম। মা বারবার ঘরের দোর ফাঁক করে বাবাকে ডাকছিল, বাবা এলো না। শেষে জল ঝড় থামলে মা লণ্ঠন হাতে এখানে এলো, আমাকেও সঙ্গে নিয়ে এলো। বলল দুজনে ঠ্যাং ধরে টানতে টানতে ঘরে ঢোকাবো। কর্নেল চুরুট জেলে বললেন, বলো কি তারপর? এসে দেখি বাবা নেই, সাধু বসে আছে। মা সাধু বাবাকে ডাকাডাকি করল। সাধু বাবা চোখ বুজে মন্তর পড়ছিল, তাকালোই না। তখন মা সাধু বাবাকে বকাঝকা করল। অনেকক্ষণ পরে সাধু বাবা চোখ কটমটো করে বলল, জগাইকে একটা কাজে পাঠিয়েছি, তোরা ঘুমোগে যা। তোমরা ঘুমোতে গেলে? মনায় ছোট্ট শ্বাস ছেড়ে বলল, হুঁ। তারপর আর বাবার পাত্তা নেই। সকালে একটা মরা এলো। ঘাটুয়ারিবাবু লোক এক পাজা কাঠ মাথায় করে এলো। বাবা নেই দেখে সে মায়ের সঙ্গে ঝগড়া করল। সেই সময় রামু হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল চণ্ডীর থানে। মনায় ঢোক গিলে থেমে গেল। কর্নেল বললেন, পুলিশ আসেনি তারপর? এসেছিল স্যার, মা সব বলেছে পুলিশকে। আচ্ছা মনায়, সেই সাধুবাবুকে আগে কখনো দেখেছ? ভালো করে ভেবে বলো তো। দেখিনি, তবে চেনা চেনা মনে হয়েছিল। ভজুয়াকে নিশ্চয়ই চিনতে তুমি, সেও তো বলি হয়ে গেছে শুনেছি। হ্যাঁ স্যার, মা বলছিল এও সাধু বাবার কাজ। সাধু বাবা নাকি মানুষ না, মানুষ রূপে এসেছিল। কর্নেল গম্ভীর মুখে মাথা দোলালেন। ঠিক বলেছ মনাই, শুনেছি সাধু বাবা আসলে একটা নরকঙ্কাল। মনায় চমকে উঠল, ভয় পাওয়া মুখে বলল, স্যার, মা বলছিল সাধু বাবার কাছে যেন একটা কঙ্কাল দাঁড়িয়েছিল। আমি দেখতে পাইনি, মা নাকি দেখেছিল সেই ঝড় বৃষ্টির রাতে। মনায় জোরে মাথা দোলালো। কর্নেল ওর হাতে একটা 10 টাকার নোট গুঁজে দিলেন। সেই টাকাটা নিয়ে পকেটে ঢোকালো। বলল, চলুন স্যার, সেই গাছ থেকে লতা পাতা ঝুড়ি পেরে দেব। ও বেলা আসবো ক্ষণ। তো ভজুয়া তোমার বাবার কাছে আড্ডা দিতে আসতো না? আসতো স্যার। সাধু বাবা থাকার সময় ভজুয়া এসেছিল? হ্যাঁ। কর্নেল উঠলেন, বললেন, ও বেলা আসবো, তখন তোমার মার সঙ্গে দেখা করব। এখন চলি। শ্মশানতলা থেকে এক ফালি পায়ে চলা পথে পৌঁছে বললাম, ছেলেটা বেশ স্মার্ট এবং অত্যন্ত সরল। প্রকৃতির মধ্যে যারা থাকে তারা স্বভাবত সরল হয়। আর ওকে স্মার্ট বললে সেও ঠিক, কারণ এখন ওকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে। সম্ভবত এই বয়সেই ঘাটুয়ারিবাবু ওকে কাজে বহাল করবেন। তবে মরা পুরানোর কাজটা ওর পক্ষে কঠিন হবে না। বাবার সঙ্গে এই কাজটা ওকে করতে হয়েছে, আমি দেখেছি। এবার আমরা কোথায় যাচ্ছি? ম্যাজিকবাবুর বাড়ি। কঙ্কলগড়ের এদিকটা চেহারায় একেবারে পাড়াগা, গা ঘেঁষাঘেঁষি মাটির বাড়ি, টালি বা খড়ের চাল। কিন্তু কয়েকটা বাড়ির মাথায় টিভির অ্যান্টেনা দেখে অবাক হলাম। কিছুক্ষণ পরে একটা পিচের রাস্তায় উঠলাম। এরপর মফস্বল শহরের চেহারা। নতুন পুরনো একতলা বা দোতলা বাড়ি, পিচ রাস্তায় ট্রাক, টেম্পো, জিপ, প্রাইভেট কার এবং সাইকেল রিকশার বিরক্তিকর আনাগোনা।
মোড়ে একটা খালি সাইকেল রিকশার কাছে গেলেন। কর্নেল বললেন, ওহে রিকশাওয়ালা, এখানে ম্যাজিকবাবুর বাড়িটা কোথায় জানো? রিকশাওয়ালা চমকে ওঠা ভঙ্গিতে বলল, ম্যাজিকবাবু? সে তো মা চণ্ডীর থানে নরবলি হয়ে গেছে স্যার। বলো কি? আজ্ঞে স্যার, সে এক সাংঘাতিক কাণ্ড। কথাই বলে বেদের মরণ সাপের হাতে। যে ভূতটাকে নিয়ে খেলা দেখাতো সে ভূতটাই নাকি বলি দিয়েছে। ভূত নিয়ে খেলা দেখাতো ম্যাজিকবাবু? কেমন ভূত? তুমি দেখেছিলে ভূতের খেলা? রিকশাওয়ালা দুঃখিত মুখে একটু হাসল। দেখেছিলাম স্যার। নরকঙ্কাল স্টেজে এসে নাচত। ম্যাজিকবাবু বলতো ওঠো, উঠে দাঁড়াতো। বসো বললে বসতো, নাচতে বললে নাচতো। সে কি নাচ স্যার! কর্নেল চৌর্যে বললেন, ওর বাড়িটা কোথায়? নিয়ে চলো তো আমাদের। রিকশাওয়ালা বলল, ম্যাজিকবাবুর নিজের বাড়ি তো ছিল না স্যার, বাউন্ডারির লোক। মাঝে মাঝে এসে থাকতো, আবার চলে যেত কোথায়। কিন্তু কার বাড়ি এসে থাকতো? মোহনবাবুর বাড়িতে, স্কুলের মাস্টারমনি। চলো মোহনবাবুর কাছেই যাওয়া যাক বলে কর্নেল রিকশায় উঠে বসলেন। ওর ইশারায় আমিও উঠে বসলাম। রিকশাওয়ালা বলল, কিন্তু মাস্টারমশাই তো এখন স্কুলে, ওর বাড়ি গিয়ে খবর দেবেক্ষণ। তুমি ওর বাড়িতেই নিয়ে চলো। বাড়ি অবধি রিকশা যাবে না, যদ্দূর যাই নিয়ে চলো। রিকশাওয়ালা অনিচ্ছা করে প্যাডেলে চাপ দিল। যেতে যেতে বলল, মাস্টারমশাইয়ের বাড়িতে কাউকে পাবেন না, মিছিমিছি হয়রান হবেন স্যার। কর্নেল বললেন, কেন, বাড়িতে লোক নেই? না, মাস্টারমশাই একাই থাকেন, বিয়ে টিয়ে করেননি। বিধবা দিদিকে এনে রেখেছিলেন, তিনিও স্বর্গে গেছেন। ম্যাজিকবাবুর সঙ্গে নিশ্চয়ই কোনো সম্পর্ক ছিল মাস্টারমশাইয়ের। শুনেছি পিস্তুত না মাস্তুত ভাই ওরা। পিচ রাস্তা ছেড়ে খোয়া ঢাকা এবড়ো খেবড়ো ঘিঞ্জি গলি রাস্তায় এগোচ্ছিল রিকশা। একসময় নিরিবিলি একটা জায়গায় পৌঁছলাম। কাছাকাছি বাড়ি নেই, শুধু জরাজীর্ণ ছোট ছোট মন্দির আর পোড়া ভিটে। জঙ্গল গজিয়ে আছে চারিদিকে। সংকীর্ণ রাস্তাটা সোজা এগিয়ে গেছে। একধারে রিকশা দাঁড় করিয়ে রিকশাওয়ালা বলল, আর যাওয়া যাবে না স্যার, এই যে পায়ে চলা রাস্তা দেখছেন, সিধে গিয়ে বাঁ দিকে তাকাবেন, মাস্টারমশাইয়ের বাড়ি দেখতে পাবেন। আমরা নামলে সে রিকশা ঘুরিয়ে একটু হেসে বলল, মাস্টারমশাইকে খবর দেওয়ার লোক পাবেন কি দেখুন, বরঞ্চ আমাকে 2 টাকা বাড়তি দিলে স্কুলে খবর দেব, আপনাদের ফেরত নিয়েও যাব। কর্নেল ওকে 5 টাকার নোট দিয়ে বললেন, দরকার নেই, আমি লোক খুঁজে নেব। রিকশাওয়ালা এতক্ষণ সন্দিগ্ধ মুখে আমাদের দিকে তাকাতে তাকাতে রিকশার সিটে উঠল। তারপর কে জানে কেন খুব জোরে রিকশা চালিয়ে চলে গেল। কর্নেল অভ্যাস মতো বাইনোকুলারে চারিদিকে দেখে নিয়ে বললেন, এসো জয়ন্ত, কুইক। আমার ধারণা রিকশাওয়ালা মোহনবাবুকে যেচে পড়েই খবর দেবে। 2 উটকো লোক ওর বাড়িতে গেছেন। পায়ে চলা পথে শুকনো পাতা পড়ে আছে, দুধারে পোড়ো ভিটে আর ভাঙাচোরা শিব মন্দির, ঘন ঝোপঝাড় আর উঁচু গাছপালা। পাখিদের তুমুল চেঁচামেচি চলছে, এলোমেলো জোরালো হাওয়া দিচ্ছে। বাঁদিকে প্রায় হানাবাড়ির মতো দেখতে একটা একতলা বাড়ি দেখা গেল। সদর দরজায় তালা আটা। কর্নেল বাড়ির পেছন দিক দিয়ে এগিয়ে গেলেন, ওকে অনুসরণ করলাম। ওদিকটায় একটা হজামজা পুকুর দেখা গেল। কর্নেল আবার চারপাশটা খুঁটিয়ে দেখে নিয়ে বললেন, তুমি এই ঝোপের আড়াল থেকে ওই রাস্তার দিকে লক্ষ্য রাখো তো, কাউকে এদিকে আসতে দেখলে 3 বার শীষ দেবে। বোকামি করো না কিন্তু, সাবধান। বাড়ির পেছনের পাঁচিলের জায়গায় ধসে গেছে কবে, সেখানে ডালপালার বেড়া দেওয়া হয়েছে। এখানে বেড়া ঠেলে সরিয়ে কর্নেল ঢুকে গেলেন। বুক ডিপ ডিপ করতে লাগলো। পকেট থেকে রিভলভার বের করে বাগিয়ে ধরলাম এবং গুড়ি মেরে বসলাম। রাস্তাটার দিকে নজর রাখলাম। তারপর কর্নেলের আর পাত্তা নেই। বসে আছি তো আছি, অস্বস্তি যত, বিরক্তিও তত। কতক্ষণ পরে পেছনে কোথাও শুকনো পাতার খচমচ শব্দ এলো। দ্রুত পিছু ফিরে দেখি পুকুরের দিক থেকে নেমে যাচ্ছে একটা গাধা, তার পিঠে একটা বোচকা বাঁধা। রামুর গাধাটা নয় তো? গাধাটা অদৃশ্য হলে আবার রাস্তার দিকে তাকিয়ে রইলাম। একটু পরে দেখি কর্নেল যা বলছিলেন তাই ঠিক। সেই রিকশাটা এসে থামল।
রিকশা থেকে রোগা চেহারা ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক হন্তদন্ত নামলেন। অমনি 3 বার শীষ দিলাম। এতক্ষণে কর্নেল বেড়াগুলে বেরিয়ে এলেন। চাপা স্বরে বললেন, কেটে পড়া যাক, চলে এসো। আমরা গুড়ি মেরে পুকুরের দিকে এগিয়ে গেলাম। পুকুরের চারপাশে ঘন জঙ্গল, তলায় দামে ঢাকা খানিকটা জল। গাধাটা পিঠে বোচকা নিয়ে অদ্ভুত ভঙ্গিতে জলজ ঘাস খাচ্ছে। কর্নেল গাধাটার দিকে প্রায় দৌড়ে গেলেন। ওর এই পাগলামি দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলাম। উনি কাছে যেতেই গাধাটা এক লাফে পুকুরের ধারে ধারে নড়বড় করে দৌড়াতে লাগলো। কর্নেল তাড়া করলেন। গাধাটা পাড়ের জঙ্গল ফুঁড়ে উধাও হয়ে গেল এবং কর্নেলও। অগত্যা আমাকে দৌড়াতে হলো। পাশের জঙ্গলে ঢুকেছি। পেছন থেকে চেরা গলায় হাঁকঢাক ভেসে এলো, চোর চোর চোর, ধর ধর ধর। একবার ঘুরে দেখে নিলাম, সেই রিকশাওয়ালা আর সম্ভবত মোহন মাস্টারই দৌড়ে আসছেন। কেলেঙ্কারিতে পড়া গেল দেখছি। জঙ্গল পেরিয়ে গিয়ে দেখলাম কর্নেল বা গাধা নেই। হলুদ ফুলে ঢাকা সর্ষে আর সবুজ ধান ক্ষেত এদিকটায়। ডান দিকে পোড়ো ভিটে আর ভাঙাচোরা মন্দির। লুকিয়ে পড়ার জন্য সেদিকটায় দৌড়ে গেলাম। পেছনের চেঁচামেচি ততক্ষণে বন্ধ হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে একটা ভাঙা শিব মন্দিরের আড়ালে গিয়ে গুড়ি মেরে বসলাম। তারপরে দেখতে পেলাম কর্নেলকে। চোখে বাইনোকুলার রেখে একটা উঁচু গাছের ডগায় কিছু দেখছে। কাছে গিয়ে বললাম, কি অদ্ভুত কাণ্ড আপনার? ডার্লিং, আমার চেয়ে অদ্ভুত কাণ্ড করলো রামুর গাধাটা। রামু পাগল হয়েছে। গাধাটার তো পাগল হওয়ার কথা নয়। বিরক্ত হয়ে বললাম, আর একটু হলেই কেলেঙ্কারি হতো। ওই রিকশাওয়ালা আর মোহনবাবু আমার পেছনে চোর চোর ধর ধর বলে তাড়া করেছিলেন। কর্নেল বাইনোকুলার নামিয়ে বললেন, তোমাকে দেখে ফেলেছিলেন নাকি? হ্যাঁ, সেটা তোমারই বোকামি। আমার পেছন পেছন তোমারও দৌড়ানো উচিত ছিল। বলে কর্নেল চারপাশটা দেখে নিয়ে পা বাড়ালেন। কুইক জয়ন্ত, এখানে আর নয়। গাধাটা এতক্ষণে ঝিলের জঙ্গলে গিয়ে পৌঁছেছে। না, আপাতত গাধার পেছনে ছোটা নিরর্থক। সোজা এগিয়ে গিয়ে সেই পিচের রাস্তায় পৌঁছলাম দুজনে। তারপর একটা খালি সাইকেল রিকশা দাঁড় করিয়ে কর্নেল বললেন, জমিদার বাড়ি, তাড়াতাড়ি চলো ভাই। আকার প্রকারে মনে হচ্ছিল এসব বাড়িতেই হয়তো এক সময় বলা হতো 7 মহলা পুরী। কিন্তু এখন হতশ্রী অবস্থা। দেউড়ি আছে এবং মাথায় 2টো সিংহও আছে। কিন্তু সিংহর পেট ফুঁড়ে অসত্য চারা গজিয়েছে। দারোয়ান থাকার কথা নয়। দুধারে পাম গাছ এবং এবড়ো খেবড়ো একখালি রাস্তা। পৈটিকোর তলায় গিয়ে রিকশা থেকে দুজনে নামলো। তারপর হলঘরের দরজায় দীপককে দেখলাম। বলল, আসুন আসুন, উপর থেকে আপনাদের দেখতে পেলাম। আবার কোনো গন্ডগোল হয়নি তো? কর্নেল বলল, না। তোমার বাবা আছে? বাবা স্কুলে গেছেন একটু আগে। ম্যানেজিং কমিটির মিটিং আছে। উনি তো কমিটির সেক্রেটারি। ভেতরে আসুন। হলঘরে ঢুকে কর্নেল বললেন, হালদার মশাইয়ের খবর কি? দীপক হাসল। ব্রেকফাস্ট করে বেরিয়েছেন। অদ্ভুত মানুষ। আচ্ছা দীপু, তোমাদের পাতাল ঘরের চাবি কার কাছে থাকে? দীপক একটু গম্ভীর হয়ে বলল, ভজুয়ার কাছে নিচে কিছু ঘরের চাবি থাকতো, কারণ সেই এসব ঘর দেখাশোনা করত। আসলে ভজুয়া যে ঘরে থাকতো তার পাশে একটা ঘরে পুরানো ভাঙাচোরা আসবাবপত্র ঠাসা আছে। ওই ঘরের কোণাতেই পাতাল ঘরে নামা গোপন সিঁড়ি আছে। ঘরটা একটু দেখতে চাই, মানে ওই সিন্ধুকটা। 1 মিনিট, মায়ের কাছ থেকে চাবি নিয়ে আসছি। একটু পরে সে চাবির গোছাটা নিয়ে ফিরে এলো। গোলকধাঁধার মতো কয়েকটা ঘরের ভেতর দিয়ে ঘরটাতে নিয়ে গেল সে। দরজা খুলে সুইচ টিপে আলো জ্বালল। আবর্জনার মতো পুরানো চেয়ার, টেবিল, খাট ইত্যাদি স্তূপে ঘরটা ভর্তি। এক কোণে কাঠের আলমারি দাঁড় করানো আছে। দীপক সেটা ঠেলে সরাতেই একটা ছোট্ট দরজা দেখা গেল। সে দরজা খুলে গোপন সুইচ টিপে আলো জ্বালল। বলল, আসুন। সিঁড়ি দিয়ে নেমে ছোট্ট একটা ঘরে পৌঁছালাম। কেমন ভ্যাপসা দুর্গন্ধ। দেওয়ালে সিঁদুরের ছোপে একটা স্বস্তিকা আঁকা।
তার নিচেই কালো কাঠের সিন্দুকটা খুলল দীপক। কর্নেলের পকেটে সবসময় টর্চ থাকে দেখেছি। টর্চের আলোয় ভেতরটা খুঁটিয়ে দেখতে থাকলেন। ততক্ষণে দুর্গন্ধে আমি অস্থির। কর্নেল হঠাৎ ঝুঁকে একটা কালচে ছোট্ট জিনিস সিন্দুকের ভেতর থেকে তুলে নিলেন। উজ্জ্বল মুখে বললেন, পাওয়া গেল তাহলে। দীপক বলল, কি পাওয়া গেল কর্নেল? কর্নেল বলল, যা পাওয়া উচিত ছিল। চলো বেরোনো যাক এখান থেকে। হলঘরে ফিরে কর্নেল বললেন, এই জিনিসটার খোঁজে ম্যাজিকবাবুর ডেরায় হানা দিয়েছিলাম। আর ম্যাজিকবাবুর বাক্সপাটটা তন্ন তন্ন করে খুঁজে যখন পেলাম না, তখন বুঝলাম এটা হয়তো সিন্দুকের ভেতর থেকে গেছে। কপালিক বেশি লোকটি যেই হোক, তাকে ম্যাজিকবাবু এটা দিলে প্রাণে মারা পড়তো না। ম্যাজিকবাবু ভজুয়ার সাহায্যে সিন্দুক থেকে তান্ত্রিক আদিনাথের বন্ধ লাশের হাড়গোড় নিয়ে গিয়েছিল। দীপক চমকে উঠে বলল, ভজুয়ার সাহায্যে? অসম্ভব। সম্ভব ডার্লিং। কর্নেল সোফায় বসে চুল ধরালেন। যক্ষের ধনের লোভ সবচেয়ে সাংঘাতিক লোভ। চিন্তা করে দেখো, ওই পাতাল ঘর থেকে ভজুয়ার সাহায্য ছাড়া কারোর পক্ষেই কাজটা সম্ভব ছিল না। তোমার ঠাকুরদার বইয়ে লেখা আছে, কবন্ধ লাশ দুমড়ে মুচড়ে কাপড়ে বেঁধে সিন্ধুকে ঢোকানো হয়েছিল। এতকাল পরে কাপড় আস্ত থাকার কথা নয়। কাজে হাড়গোড়গুলো আবার একটা কাপড়ে বা চটের থলের মধ্যে নিয়ে গিয়েছিল দুজনে। একদিকে মাংস গলে পচে কাপড়গুলো গুঁড়ো হয়ে সেই জিনিসটা সিন্দুকের তলায় খসে পড়েছে এবং সেটে গেছে। জিনিসটা কর্নেল দেখানো বাংলোয় দেখা আধখানা চাঁদের গড়ন সেই সিলের বাকি টুকরো বলে মনে হলো। বললাম, এটা গোটা সিল দুটুকরো করার কারণ কি? কর্নেল দাড়িতে হাত বুলিয়ে বললেন, বইয়ে তান্ত্রিক আদিনাথের ছবি আছে। শিবের জটায় চন্দ্রকলার ছবি দেখেছ তো? ওর জটাতেই তেমনই আধখানা খুদে চাঁদের মতো জিনিস থাকে। প্রথমে গ্রাহ্য করিনি, পরে দেখলাম ওর ডান হাত বাহুতে তাগার মতো অবিকল একই জিনিস বাঁধা আছে। আতস কাছে দুটোই পরীক্ষা করে বুঝলাম একটা খুদে সিলের দুটো টুকরো। কী সব খোদাই করা আছে ওতে। তখনই বুঝলাম তান্ত্রিক আদিনাথ যত বুদ্ধিমান ছিলেন, তার ভাইপো হরনাথ মানে দীপুর ঠাকুরদাও অত বুদ্ধিমান ছিলেন। হরনাথ লিখেছিলেন, দেবী চণ্ডিকার ধনে লোভ করা উচিত নয়। বইয়ে ধ হরফ এবং লো হরফ পোকায় কেটেছে। তাই দীপুর বাবা ব্যাপারটা প্রথমে বুঝতে পারেনি। দুটো নরবলির পর ওর সন্দেহ হয়, তাই আমার কাছে ছুটে গিয়েছিল। দীপু বলল, বাপস, মাথা ভোগ করছে। সেকালের লোকেরা কি অদ্ভুত ছিল। হ্যাঁ, এখন তো তাই মনে হচ্ছে। কিন্তু হরনাথ ধর্মপ্রাণ মানুষ। দেবী চণ্ডিকার ধনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বংশধরদের হাতে দিতে চেয়েছিলেন। ওই ছড়াটা উনি তাই নিজেই রচনা করে লিখে গেছেন। এর মধ্যে একটা সূত্র লুকানো আছে। শিলের আধখানা তো সিন্ধুকে নিরাপদে রইল, বাকি আধখানা খুঁজে বের করার জন্য ওই ছড়া। কিন্তু ছড়াটা কাজে লাগেনি। জগাই জানতো মুন্ডু কোথায় পোতা আছে। বললাম, কিন্তু তান্ত্রিক আদিনাথকে বলি দিল কেন? কর্নেল হাসলেন, ওটা গপ্প। আমার থিওরি হলো, আসলে জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর দেবী চণ্ডিকার লুকিয়ে রাখা যত ধন যাতে সহজে কেউ খুঁজে না পায়, তাই হারাধন একটা সাংঘাতিক কাজ করেছিলেন। মৃতদেহের মুন্ডু কেটে কোথাও পুঁতে রাখার জন্য। বাধা দিয়ে বললাম, বোগাস, আপনার থিওরির মাথামুন্ডু নেই। সিলের দুটো লুকিয়ে রেখে গেলেই পারতেন। কোনো বদ্ধ পাগল ছাড়া মরার উপর খাড়ার ঘা দিতে পারেন না। কর্নেল হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, 12:30 বাজে, চলে দীপু, ওবেলা এসে তোমার বাবার সঙ্গে দেখা করব। দীপক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে গিয়ে বললাম, জগাই কি করে জানলো কোথায় মুন্ডু পোতা আছে?
কর্নেল গম্ভীর মুখে বললেন, তুমি তো কথাটা শেষ করতেই দিলে না। আমি কি বলেছি হরনাথ নিজের হাতে তান্ত্রিক জ্যাঠার লাশের মুন্ডু কেটেছিলেন? মরা কাটার জন্য ওর একজন লোকের দরকার ছিল। জগাইরা পুরুষানুক্রমে এই কাজ করে। হরনাথের বইয়ে একজনের উল্লেখ আছে, তার নাম গদাই। নিশ্চয়ই জগাইয়ের ঠাকুরদা বা তার বাবা। নামে নামে মিল। এদিকে তো পূর্বপুরুষের কোনো গোপন কথা বংশানুক্রমে পরিবারে চালু থাকে। এই পরিবারেও ছিল। আমার থিওরি নিখুঁত, ডার্লিং। কি করে অত নিশ্চিত হচ্ছেন? জগাই একইভাবে খুন হয়েছে বলে? কর্নেল গেট পেরিয়ে একটা সাইকেল রিক্সা ডাকলেন। তারপরে বললেন, বাংলোয় ফিরে বুঝিয়ে দেব। বাংলোয় পৌঁছে দেখি হালদার মশাই আমাদের জন্য অপেক্ষা করছেন। উত্তেজিতভাবে এগিয়ে এসে চাপাস্বরে বললেন, কপালিকের ডেরা ডিসকভার করেছি কর্নেল। গড়খাইয়ের ওপারে একটা গুহার মতো গম্বুজ ঘরে সে থাকে। কম্বলের তলায় ভাঁজ করে একটা চিঠি ছিল। কর্নেল ওর হাত থেকে ইনল্যান্ড লেটার নিয়ে বললেন, দীপু, আমার জন্য ভেবে সারা। শিগগির গিয়ে ওকে দেখা দিন। দীপু আপনার জন্য ভেবে সারা। শিগগির গিয়ে ওকে দেখা দিন। আর শুনুন, একটা দায়িত্ব দিচ্ছি। রামুর গাধার পিঠে একটা বোচকা বাঁধা আছে। গাধাটা নয়, বোচকাটা খুব দরকার। হালদার মশাই লাফিয়ে উঠলেন, কয় সে? খেয়ে দে খুঁজতে বেরোবেন। ঝিলের জঙ্গলেই দেখা পেতে পারেন। কিছুক্ষণ আগে ওকে তাড়া করে ওদিকেই পাঠিয়ে দিয়েছি। প্রাইভেট ডিটেকটিভ সবেগে উধাও হয়ে গেলেন। খাওয়া দাওয়ার পর কর্নেল ইংল্যান্ড লেটার পড়ে আমাকে দিলেন। চিঠিতে লেখা আছে, শঙ্করদা, পত্রপাঠ চলে আসুন। জগাই রাজি হয়েছে, ভজুয়াও রাজি। গতবারের মতো সেজে আসবেন, শ্মশানতলায় থাকবেন। মা চণ্ডীর কৃপায় এবার আর ব্যর্থ হব না। প্রণাম রইল। ইতি। নাম ঠিকানা ইংরেজিতে লেখা, C.S.N. ভট্টাচার্য, কেয়ার অফ জয়চণ্ডী অপেরা, 33-1 ঠাকুরপাড়া লেন, কলকাতা 5। বললাম, যাত্রা দলের লোক? কর্নেল হাসলেন, তাই তো মনে হচ্ছে। তার পক্ষে কপালিক সাজা সহজ। এবার এই চিরকুটটা দেখো। ম্যাজিকবাবু শচীন হাজরার বাক্সে পেয়েছি। চিরকুটটা দেখেই বললাম, আমাকে যে চিরকুটটা ছুঁড়ে কাল বিকেলে ভয় দেখিয়েছিলেন তারই লেখা। ম্যাজিকবাবুকে শ্মশানতলায় ডেকেছিল দেখছি। তলায় ইংরেজিতে S লেখা, সেই শঙ্করদা। হ্যাঁ, জগাইকে দিয়ে খবর পাঠিয়েছিল। এসে গেছি। যাই হোক, এবার ব্যাপারটা বুঝিয়ে দিই বলে কর্নেল তার কিকব্যাগ থেকে প্যাড বের করে আঁকযোগ শুরু করলেন। তারপরে বললেন, এটা একটা উল্টানো ত্রিভুজ। A বিন্দু ভজুয়া, B বিন্দু জগাই এবং C বিন্দু ম্যাজিকবাবু শচীন হাজরা। মাঝখানে D বিন্দু হলো শঙ্কর নামে একটা লোক। যে কোনো কারণেই হোক শঙ্কর প্রকাশ্যে কঙ্কল করে আসতে পারে না, অথচ সে দেবী চণ্ডিকার গুপ্তধন রহস্য জানে। সে 3 জনের সঙ্গে যোগাযোগ রেখেছিল। এতদিন পরে সে ম্যাজিকবাবুর সাহায্যে প্রথমে তান্ত্রিক আদিনাথের ধর হাতালো, কিন্তু সিলের অর্ধাংশ পেল না। তখন ম্যাজিকবাবু ওটা হাতিয়েছে সন্দেহ করে তাকে খতম করল। তারপর জগাই মুন্ডু উদ্ধার করে দিলে, কিন্তু মুন্ডুতেও সিলের বাকি আধখানা নেই। থাকবে কি করে? মাটির সঙ্গে মিশে গেছে। সন্দেহক্রমে খাপ্পা হয়ে সে জগাইকে খতম করল, কারণ সে ধরেই নিয়েছিল গুপ্তধনের লোভে তাকে ওরা ফাঁকি দিচ্ছে। বাকি রইল ভজুয়া। আমার ধারণা ভজুয়ার সঙ্গে বোঝাপড়া চালিয়ে যাচ্ছিল শঙ্কর। নিশ্চয় ওকে লোভ দেখিয়ে বাগিয়ে এনেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকেও সন্দেহক্রমে খতম করেছে। গুপ্তধনের লোভ পেয়ে বসলে মানুষ হিংস্র হয়ে ওঠে। 3 জনকে সে অবশ করে দেবী চণ্ডিকার থানায় এনে বলে দিয়েছে। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে প্রতিহিংসা চরিতার্থ করেছে, কিন্তু সে আশা ছাড়েনি। দীপুর বাবা গোয়েন্দা এনেছে কলকাতা থেকে।
সে জেনে গিয়েছে, তাই ভেবেছে গোয়েন্দার উপর বাটপাড়ি করবে। আসলে আমাদের হালদার মশাই অতি উৎসাহে ঠিক তোমার মতোই। বাধা দিয়ে বললাম, জ্যান্ত কঙ্কাল চোখের সামনে নাচতে দেখলে মাথা ঠিক থাকে না। কর্নেল সেই কালো আধখানা সিলটা লোশন দিয়ে পরিষ্কার করতে থাকলেন। বললেন, আজ পূর্ণিমা, আজ রাতে আবার কঙ্কালের নাচ দেখাবো তোমাকে। শিওর। দুপুরে আমার ভাত ঘুমের অভ্যাস আছে। কিছুক্ষণ পরে কর্নেলের ডাকে ঘুম ভেঙে গেল। কর্নেল সিলের টুকরো দুটো জোড়া দিয়েছেন। বললেন, এক পিঠে দেবী চণ্ডিকার রণমূর্তি, অন্য পিঠে শুধু স্বস্তিকা চিহ্ন। ব্যাপারটা বোঝা যাচ্ছে না। গুপ্তধনের সূত্র কোথায়? দেবী চণ্ডিকা আর স্বস্তিকা। কর্নেল টাকে হাত বোলাতে থাকলেন। চোখ বুজে গেল। একটু পরেই চোখ খুলে সোজা হয়ে বসলেন। বললাম, গুপ্তধনটা গুলতাপ্পি নয় তো? কিছু বলা যায় না। যাকগে, চলো বেরোনো যাক। গুপ্তধনের খোঁজে? না, থানায় যেতে আমার ভালো লাগে না। আপনি যান। কর্নেল উঠে দরজার কাছে গিয়ে বললেন, ঠিক আছে, বরং তুমি রামুর গাধাটা ধরতে হালদার মশাইকে সাহায্য করতে পারো। ওই দেখো, ঝিলের দক্ষিণের ঘাটে হালদার মশাই উত পেতে বসে আছে। বারান্দায় গিয়ে দেখি সত্যি তাই। হালদার মশাই ঘাটের পাশে একটা ঝোপের ধারে বসে আছেন। গাধাটা দেখতে পেলাম না। কর্নেল চলে যাওয়ার পর রঘুলালকে ঘরের দিকে লক্ষ্য রাখতে বলে বেরিয়ে পড়লাম। নিচের রাস্তায় নেমেছি, হালদার মশাইয়ের চিৎকার শোনা গেল, জয়ন্তবাবু, গাধা গাধা! পিঠে কোচকা বাঁধা গাধাটা জঙ্গল ফুঁড়ে ছুটে আসছিল। আমি দুহাত তুলে এগিয়ে যেতেই ঝিলের ঢালে নেমে গেল। তারপর দিব্যি জলজ ঘাসের দিকে মুখ বাড়ালো। আমি রঘুলালকে ডাকলাম। সে দৌড়ে এলো। বললাম, গাধাটা ধরতে হবে। বকশিস পাবে রঘুলাল। হালদার মশাই থমকে দাঁড়িয়ে গেলেন। গাধা কয় আর কারে? রঘুলাল একটা মজার কাজ পেয়ে গেল যেন। সে বলল, চেঁচামেচি না করে তিনজন তিন দিক থেকে ঘিরে ধরতে হবে স্যার। রামুর গাধাটা খুব বদমাইশ, লাথি ছুটতে পারে। হালদার মশাই বললেন, দড়ি লাও রঘুলাল, আমার কাছে দড়ি আছে। রঘুলাল দড়ি নিয়ে পা টিপে টিপে এগোলো। বললাম, দড়ি নিয়ে বেরিয়েছেন নাকি? হালদার মশাই হাসলেন। না, কাল রাতেই কাপালি কামার এই দড়ি দিয়া বাঁধছিল না। রঘুলাল চাপা গলায় বলল, আপনারা দুদিকে রেডি থাকুন স্যার। সে কাছাকাছি যেতেই গাধাটা ঘুরল। অমনি রঘুলাল তার গলায় দড়ির ফাঁস আটকে দিল। হালদার মশাই এবং আমি গিয়ে দড়ি ধরে ফেললাম। টাগ অফ ওয়ারে শেষ পর্যন্ত গাধাটা পরাস্ত হয়ে ঘাসে পড়ে গেল। হালদার মশাই তার পিঠ থেকে বোচকাটা খুলে নিয়ে বললেন, খুব জব্দ এবার। রঘুলাল, ওকে ছেড়ে দাও। কিন্তু ইস, বোচকাটা কি বিক্কেল গন্ধ! গাধা বেচারা গলায় দড়ির ফাঁস নিয়ে নড়বড় করে দৌড়ে রাস্তায় উঠল। বুঝলাম, বুদ্ধিমান গাধা। জঙ্গলে ঢুকলে দড়িটা কোথাও আটকে গিয়ে বিপদে পড়ত। হালদার মশাই বাংলোয় এলেন আমার সঙ্গে। কর্নেল নেই শুনে নিরাশ হলেন। বোচকা থেকে সত্যি একটা বিকট দুর্গন্ধ ছড়াচ্ছিল। সেটা এনে ফেলে রেখে বারান্দায় বসলাম আমরা। রঘুলাল কফি করতে গেল। হালদার মশাই সন্দিগ্ধভাবে বললেন, বোচকাটায় কি আছে যে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে? গাধার পিঠে একটা বাদলই বাকে। হাসতে হাসতে বললাম, খুলে দেখুন না, গুপ্তধন থাকলেও থাকতে পারে। হালদার মশাই ধৈর্য রইল না। উঠে গিয়ে নোংরা কাপড়ের বোচকাটা খুলে ফেললেন। তারপর উঠে বললেন, সর্বনাশ, মরার খুলি আর হাড়গোড়ে ভর্তি। চমকে উঠেছিলাম। বুক ধড়াস করে উঠেছিল। বললাম, এই সেই তান্ত্রিক আদিনাথের কঙ্কাল? বোচকাটা ঝটপট বেঁধে হালদার মশাই বললেন, আপনি কালই রাত্রি দেখছিলেন একটা কঙ্কাল আমারে বলি দিতে চাইছিল, হেই বেটাই, কিন্তু খড়গ গেল কই? বললাম, কাপালিকের কাছে। হ্যাঁ, ঠিক কইছেন বলে হালদার মশাই বারান্দায় এলেন। ধপাস করে বসে জোরে শ্বাস ছাড়লেন। বোঝা গেল
এতক্ষণে উনি বেজায় উত্তেজিত। একটু করে কফি খেতে খেতে আমরা গুপ্তধন রহস্য নিয়ে আলোচনা করছি। রঘুলাল ব্যাপারটা বোঝার চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে এবং লনে দাঁড়িয়ে উদাস চোখে ঝিলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বলল, কর্নেল সাহেব আপসে, ওই দেখুন। ঝিলের ধারে জঙ্গলের ভেতর কর্নেলকে হন্তদন্ত আসতে দেখলাম। হালদার মশাই হন্তদন্ত গেটের দিকে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর গেটের নিচে কর্নেলের টুপি দেখা গেল। হালদার মশাই জয়ের উল্লাসে বলে উঠলেন, বোচকার ভেতর স্কেলিটন অ্যান্ড স্কাল। সাড়ম্বরে ঘটনার বিবরণ দিতে দিতে হালদার মশাই কর্নেলের সঙ্গে বাংলোর বারান্দায় ফিরে এলেন। রঘুলাল আবার কফি করতে গেল। বললাম, গেলেন তো থানায়, ফিরলেন জঙ্গল থেকে, নিশ্চয়ই অর্কিড খুঁজে বেড়াচ্ছিলেন না জঙ্গলে? কর্নেল হাসলেন, মুখে ক্লান্তির ছাপ। বললেন, ফাঁদ পাততে গেছিলাম। কিসের ফাঁদ? কাপালিক ধরার। হালদার মশাই ওর ডেরার খোঁজ দিয়েছে, সেই ডেরায় ঢুকে গুপ্তধনের সূত্র অর্থাৎ সিলটা রেখে এলাম, সঙ্গে একটা চিঠি। সন্ধ্যা 7টায় ঝিলের পূবের ঘাটে বুড়ো শিবের মন্দিরের সামনে দেখা করতে লিখেছি। শর্ত দিয়েছি, গুপ্তধনের আধাহাদি বকরা চাই। দেখা যাক টোপ গেলে কিনা। গুপ্তধনের লোভ অবশ্য সাংঘাতিক। অবাক হয়ে বললাম, সিলটা রেখে এসেছেন? করেছেন কি? কর্নেল চাপা স্বরে সকৌতুকে বললেন, বলেছি ডার্লিং, আজ রাতে কঙ্কালের নাচ দেখাবো, আর হালদার মশাই স্বচক্ষে দেখবেন। তাকে কে বলি দেবে বলে শাসাচ্ছিল। হালদার মশাই বললেন, সে ব্যাটা তো ওই বোচকার ভেতর বাঁধা আছে। হালদার মশাই, পেতাত্মা আর কঙ্কাল শুদ্ধ বোচকা থেকে বেরিয়ে পড়বে। যাই হোক, রঘুলালকে দিয়ে ওটা আপাতত বাথরুমে রাখতে হবে। এখন 5:30 বাজে, 6:45 আমরা বুড়ো শিব মন্দিরের ওখানে পৌঁছব। একটা চূড়ান্ত মুহূর্তের দিকে পৌঁছাতে গেলে যা হয়, সময় যেন কাটতেই চাই না। 6:30 আমরা বেরিয়ে পড়লাম। নিচের রাস্তা দিয়ে ঘুরে ঝিলের উত্তর পাড় ধরে কর্নেল এগোলেন। স্তূপ, খানাখন্দ, ঝোপঝাড় পেরিয়ে মোটামুটি ফাঁকা জায়গা দেখা গেল। সবে চাঁদ পূবের গাছপালার মাথা আলো করে উঁকি দিচ্ছে। হালদার মশাই ফিসফিস করে বললেন, আরে, এখানেই তো কাপালিকের মাটি খুঁড়ছিল। কর্নেল বললেন, হ্যাঁ, খুলি পোতা ছিল এখানেই। ওই দেখুন, বুড়ো শিবের মন্দির চূড়োয় একটা ত্রিশূল পোতা আছে। এই সময় কাছাকাছি কেউ বলে উঠল, এসে গেছি কর্নেল। চলে এসে দেখুন। দীপক একটা স্তূপের আড়াল থেকে বেরিয়ে এলো, হাতে সেই বর্লমার টর্চ। কর্নেল আমাদের নিয়ে ফাঁকা জমিটায় গেলেন। তারপরে বললেন, সবাই মন্দিরের আড়ালে যাও, কুইক। দীপু, এদের নিয়ে যাও, সাবধান, টু শব্দটি করবে না। কতকালের পুরানো মন্দির, তার একপাশে ঘন ছায় আমরা 3 জনে বসে রইলাম। কর্নেল ফাঁকা জমিটায় পায়চারি করছিলেন। আশ্চর্য ব্যাপার, একটু পরে ওকে সেই ছড়াটা আওড়াতে শুনলাম। ছড়াটা বারদুই আওড়েছেন। কেউ খ্যানখ্যানে গলায় বলে উঠল, ওং হিং ক্লিং ফট। তারপর দপ করে একটা মশাল জ্বলে উঠল। পেছনে ঘন ঝোপ, ঝোপের মাথায় মশলাটা আটকানো মনে হলো। হঠাৎ ঝোপ ডিঙে একটা আস্ত নরকঙ্কাল লাফ দিয়ে এসে দাঁড়ালো। তার দুহাতে ধর একটা চকচকে খাড়া নিরে তেমনই ভুতুড়ে গলায় বলল, এসেছিস? আয় আয়, কাছে আয়। কর্নেল কয়েক পা এগিয়ে গিয়ে বলল, দেবী চণ্ডিকার গুপ্তধন কি উদ্ধার হয়নি? কাছে আয়, কথা হবে। আর কিসের কথা মশাই, সিল তো পেয়ে গেছেন। কঙ্কল খাড়া নামিয়ে বলল, চালাকি? আমি কে জানিস? আমি তান্ত্রিক আদিনাথ। আমার দেবীর ধন, আমার সঙ্গে ফক্করি? তবে বেটা বুড়ো টিকটিকি। এবার যেন কর্নেলেরই আমার মতো মাথা খারাপ হয়ে গেল। টিকটিকি বলার জন্য কি খেপে গেলেন? রিভলভার বের করে দৌড়ে গেলেন। কঙ্কালটা তড়াক করে ঝোপ ডিঙিয়ে পালাতে যাচ্ছিল, ঝোপে আটকে গেল। তারপর হঠাৎ
ঝোপের ওপাশে অনেক টর্চের আলো জ্বলে উঠল। ধূপধাপ ধূপধাপ ছুটোছুটি শব্দ। আমরা দৌড়ে কর্নেলের কাছে গেলাম। কর্নেল সেই কঙ্কালটা ঝোপের ডগা থেকে নামিয়ে এনে বললেন, ম্যাজিক বাবুর ম্যাজিক কঙ্কাল। ম্যাজিকের স্টেজে পুতুল নাচের কৌশল পেছন থেকে প্লাস্টিকে তৈরি কঙ্কালটাকে দড়ির সাহায্যে কন্ট্রোল করা হতো। খাড়াটা দেখছি পিচবোর্ডে মোড়া রাংতার, বলে হাঁক ছাড়লেন। কই মিস্টার ধারা, আপনার আসামি কোথায়? ঝোপের পেছন থেকে সারাইল, বড্ড বেয়ারা আসামি। 1 মিনিট কর্নেল। তারপর সদল বলে বেরিয়ে এলেন সত্যিকার খাড়া হাতে এক দারোগাবাবু। তার পিছনে কনস্টেবলরা লাল কাপড় পরা এক কাপালিককে বেঁধে নিয়ে এলো। দারোগাবাবু বললেন, খাড়াটা দেখেছেন? হাতে এটা ছিল বলেই অ্যারেস্ট করতে একটু দেরি হলো। কর্নেল কাপালিকের জটাজুটো এবং দাড়ি গোপদারি হ্যাজকে টেনে খুলে দিয়ে টর্চ জেলে দেখলেন। দেখো তো দীপু, লোকটাকে চিনতে পারছো কিনা? দীপু অবাক হয়ে বলে, এ কি, শঙ্কর কাকা না? হ্যাঁ, তোমার বাবার জ্ঞাতি ভাই শঙ্করনাথ ভট্টাচার্য। তোমাদের বাড়ি থেকে 5,000 টাকা চুরি করে পালিয়েছিল। তুমি তখন আসানসোলের কলেজ স্টুডেন্ট। তোমার বাবার কাছে জেনে নিও কি সাংঘাতিক আর জঘন্য চরিত্রের লোক এই শঙ্করনাথ। মিস্টার ধারা, আসামি নিয়ে থানায় চলুন, আমি পরে দেখা করব। দারোগাবাবু এবং কনস্টেবলরা আসামি নিয়ে চলে গেলেন। হালদার মশাই কঙ্কালটা পরীক্ষা করছিল। খি করে হেসে বললেন, কি কাণ্ড! আমি ভাবছিলাম বসকা থেকে বেরিয়ে খি বললাম, কিন্তু ওই অদ্ভুত ছড়াটার মানে কি? কর্নেল বললেন, ওই দেখো, 12-15 চাঁদা উঠেছে। বুড়ো শিবের ত্রিশূলের ছায়া কোথায় পড়েছে লক্ষ্য করো। ওখানে খুলিটা পোতা ছিল। গোড়া থেকে বুঝিয়ে দিই। 8 ঘাট বাঁধা নয়, কথাটা হলো 8 ঘাট বাঁধা। এই ঝিলের চারিদিকে বাঁধানো ঘাট আছে। বুড়ো শিবের মন্দির তো দেখতেই পাচ্ছ। আর 15 চাঁদ মানে 12 নম্বর মাস, অর্থাৎ চৈত্র মাস। 15 হচ্ছে চাঁদের পঞ্চদশী তিথি। তার মানে চৈত্র মাসে পূর্ণিমার চাঁদ যখন বুড়ো শিবের ত্রিশূলের মাথায় দেখা যাবে, ত্রিশূলের ছায়া সেখানে পড়বে, সেখানেই খুলি পোতা আছে। তাই ছড়াই আছে, বুড়ো শিবের শুলে আমার মাথায় ছুলে। কিন্তু চূড়ার জট ছাড়ানোর আগেই জগাই খুলির খোঁজ দিয়েছিল শঙ্করনাথকে। গুপ্তধনের কি হলো? তুমি ভুলে গেছো জয়ন্ত, পাতাল ঘরের দেওয়ালে আমরা সিঁদুরে আঁকা স্বস্তিক চিহ্ন দেখেছি। শিলের এক পিঠে স্বস্তিকা ছিল, অন্য পিঠে দেবী চণ্ডিকার মূর্তি। ওই মূর্তিটাই গুপ্তধন। প্রায় 1 কেজি ওজনের সোনার দেবী মূর্তি। থানায় খবর দিয়ে দীপুদের বাড়ি গিয়ে গুপ্তধন উদ্ধার করেছি। স্বস্তিকা আঁকা ছিল সেখানে খুঁড়তেই সোনার মূর্তি পাওয়া গেল। কাজেই সিলটা শঙ্করনাথের ডেরায় রেখে এসেছিলাম। ওটাই ফাঁদ, বুঝলে তো? হালদার মশাই উদাস চোখে চাঁদ দেখছিলেন। বললেন, কর্নেল স্যার, বাংলোয় গিয়ে বসকাটা দেখা দরকার। কর্নেল কঙ্কালটা দিব্যি ভাঁজ করে গুটিয়ে বললেন, বসকা আছে। শঙ্করনাথ তান্ত্রিক আদিনাথের কঙ্কাল, আর খুলিতে সিল না পেয়ে খাপ্পা হয়ে ওটা রামুর গলার ফুটে বেঁধে দিয়েছিল। কিন্তু গাধাটাকে এই কাজে লাগাতে হলে রামুকে ভয় দেখিয়ে ঘাট থেকে তাড়ানো দরকার। তাই ম্যাজিকবাবুর কঙ্কাল দেখিয়ে বেচারাকে ভাগিয়ে দেয়। আস্ত কঙ্কালের নাচ দেখে রামু পাগল হওয়া স্বাভাবিক। তবে এবার ওকে সুস্থ করা যাবে। আমরা বাংলোয় ফিরে চললাম।